আপনার নামটা একটু বলেন। না মমো। মমো, বয়স কত মমো আপনার? 22। 22। তো মমো, এই সিক্রেটস অনুষ্ঠানে আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের ভুলগুলো বা অপরাধগুলো কনফিউজ করতে যাচ্ছেন। আপনি জানেন যে এই ধরনের অনুষ্ঠানে এসে নিজের ভুল বা অপরাধগুলো বললে একটা সামাজিক মানে কি বলা যেতে পারে, একটা বিরূপ প্রতিক্রিয়া আপনার উপর পড়লেও পড়তে পারে। কারণ আমাদের সোসাইটিতে মেয়েদের এই ভুলগুলোকে বা অপরাধগুলোকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, আঙুল তাদের দিকেই তোলা হয়। তারপরও আপনি কেন আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন? কারণ আমার ভুলগুলো এত বেশি হয়ে গেছে যে যার জন্য মানে দেখা গেছে যে এখন আমি যদি নাও বলি তারপর আমার প্রবলেমগুলো হচ্ছে, এই জন্য চাচ্ছি যে বলেই প্রবলেমগুলো হোক। ওকে, তার মানে আপনি চাচ্ছেন যে বলেই প্রবলেমগুলো সলভ হোক। হ্যাঁ। ওকে, তারপরেও যেন আর আপনার মতো করে ভুল যাতে আর কেউ কখনো না কেউ করে। না করে। ফাইন, আমরা শুরু করতে চাই প্রিয় শ্রোতা। মূল পর্ব শুরু হয়ে গেছে সিক্রেটসের। এই অনুষ্ঠানটি মূলত যারা আসেন তারা নিজেদের ভুলগুলোকে উন্মোচিত করে, অপরাধগুলোকে উন্মোচিত করে আরেকজন মানুষকে সচেতন করে যান। বিশেষ করে আজকের এই জীবন গল্পটা আমি স্পেশালি মেয়েদেরকে বেশি করে শুনতে বলবো। টিনেজার মেয়ে যারা আছেন এবং যারা অনেক বেশি ইমোশনাল, দুই একটা ঘটনা আমাদের ফেসবুকে এরকম ভাইরাল হয় বিভিন্ন সেলিব্রিটিদেরকে কেন্দ্র করে, কিন্তু এই যে এই সব ঘটনা একদম সিমিলারলি যে আরো কত মানুষের জীবনে ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে, সেটা ফেসবুকের কল্যাণে হোক বা আমাদের আধুনিক টেকনোলজির কল্যাণে হোক, বা ফেসবুক বা এই আধুনিক টেকনোলজি বাদ দিয়ে যেভাবে ঘটে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত, বিশেষ করে মেয়েরা যেভাবে ভিকটিম হচ্ছেন এই ভুলগুলোর কারণে, সেটা আজকের এই অনুষ্ঠান থেকে শুনে অনেকখানি সচেতন হবেন তারা, আমরা বিশ্বাস করি। ঠিক আছে, তো মামু আমরা শুরু করি। আপনার তো জানাই আছে কিভাবে এখানে গল্প বলে সবাই, বলুন। ছোটবেলা থেকে 8-10টা মেয়ে যেভাবে বড় হয় আমিও সেভাবেই হয়েছি। আপনার বাবা কি করতেন? তো আমার বাবার মানে আমার প্রবলেম হচ্ছে যে আমার ফ্যামিলির দিক থেকে আমার বাবা বডি মিস্ত্রি ছিল, গাড়ির বডি, মানে গাড়ির হচ্ছে উনি বডি বানাতো। মেকানিক। ওকে, নিজের ছিল, বিজনেস ছিল। আর ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা ফার্স্ট একটা মহিলাকে বিয়ে করে। আপনার মা কি প্রথম স্ত্রী ছিলেন? আমার মা প্রথম ছিল। তো মহিলাটা ছিল আমাদের বাসার কাজের বুয়া। কাজের বুয়া বলে আমাদের বাসায় বয়স কত বা আপনি কোন ক্লাসে? আমি অনেক ছোট, একদমই ছোট। আমার মনে পরিবারের নেই। বড় সন্তান আপনি? হ্যাঁ, সবার বড়। আচ্ছা। তো ছোটবেলা থেকে এগুলো দেখতেছি, তো আমার মা অনেক সুন্দর। তারপর আর যে মহিলাটাকে আমার আব্বু বিয়ে করে উনি অনেক খারাপ দেখতে ছিল, অনেক মানে খারাপ বলতে খারাপ না, আমার আম্মুর কাছে ও কিছুই ছিল না। তো ছোটবেলা থেকে দেখেছি যে ওই কারণগুলোর জন্য আমার আম্মুকে অনেক টর্চার করা হতো। তো আমাদেরকে মানে বলতো যে মার সাথে থাকবা নাকি, আমার সাথে থাকবা, মার সাথে থাকলে চলে যাও, কিচ্ছু দিব না, এরকম। মানে ছোটবেলা থেকে আমরা 3 বোন ছিলাম, এক ভাই, 4 জন, তখন তো ভাই ছিল না। এরকম মানে মারামারি দেখতাম, এগুলো দেখলে খুব ভয় পেতাম, কান্নাকাটি করতাম। তো এগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকেই আর কি নিজের মধ্যে কেমন যেন হয়ে গেছি, মানে কারোর সাথে কথা বলতাম না, খুব বদমেজাজি হয়ে গেছি। মানে এগুলো দেখতে দেখতে আর ভালো লাগতো না। আচ্ছা। পড়াশোনাটাও ঠিক মতো করতে পারি নাই, এত ভালো একটা আমার আব্বু এত ভালো বিজনেস করার পরেও দেখা গেছে এসএসসিটা দিলাম, আমার আম্মু নিজের মানে গোল্ড রিং সেল করে তারপর আমাকে করে এক্সাম দেয়। তো তখন ফার্স্ট আমি নাচ শিখি। শেখার পর দেখলাম যে ওইখানে অনেক মেয়েরাই নাচে প্রোগ্রাম করে। আবার চিন্তা করতাম যে প্রোগ্রাম করতে যাব, বাবার সম্মানটাও তো দেখতে হয়, মানুষ খারাপ বলবে। তো এই জন্য আর ওইরকম প্রোগ্রাম করতাম না। হাতের কাজ শিখলাম, ওইখান থেকেও ভালোই, ওইখান থেকে আমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, মানে কারচুপি কাজের। আচ্ছা। ওইখান থেকে আমি সার্টিফিকেট পাই। এটা কি এসএসসির পরে নাকি এসএসসির আগে? এসএসসির পরে। এসএসসির আগে পরে। না, কাজটা শিখি, হাতের কাজটা শিখি এসএসসির আগে। মানে সমসাময়িক সময় আর কি। ওকে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যেই। তারপর পার্লারের কাজ শিখি। মানে মোটামুটি বলা যায় যে আমার একটা জেদ ছিল যে আমার বাবা যাই করছে আমি এমন কিছু করব, পড়াশোনাটা তো আর সম্ভব হচ্ছে না, আমি এমন ভাবে মানে আমার কাছে পড়াশোনা ছাড়া এমন কিছু বাদ দিব না যেটা আমি পারি না। তো মোটামুটি আমি সব কিছুই পারি আর শিখেছিও। তারপর ওই নাচ যখন শিখতাম ওই সব কাজের পাশাপাশি নাচটা রাখছি। রাগ উঠলেই আমি অনেক ভাঙচুর করতাম, আর সেটা ঘরেই, আর নিজের উপরে অনেক দেখা গেছে লাইক হাত পা কাটতাম। ওই ছোটবেলা থেকে রাগটা বাড়ে আর কি। আচ্ছা। আর বাড়তে বাড়তে এতই বাড়ে যে মানে এক পর্যায়ে দেখা গেছে যে ঘুমের ওষুধটা বেশি খেতাম। আচ্ছা। ঘুমের ওষুধটা বেশি খেতাম। মাঝখানে এমন হয় যে ঘুমের মানে ফার্মেসিগুলোতে একটা নিয়ম করে দেয় যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। তো তখন
মানে পাগলের মতো করতাম, যে ঘুমাতে না পারলে, আমি এখনো পর্যন্ত ঘুমাতে পারি না, তো হাত পা কাটাকাটি করতাম, বিশেষ করে পায়ের হাঁটুর দিকটায় কাটতাম যেন কেউ না দেখে। তারপর আম্মু দেখলো যে আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, প্লাস আমার আব্বু এই উল্টাপাল্টা করতেছে, আমি বড় হচ্ছি, এগুলো আসলে মানে একটা মেয়ের জন্য, একটা ফ্যামিলিতে একটা মেয়ের জন্য এই দিকগুলো অনেক খারাপ। যে ফ্যামিলিতে যদি কেউ শুনে যে বাবা এরকম করতেছে, সেখানে বিয়েতেও সমস্যা হয়, প্লাস মেয়েগুলোও মানে অনেক মানে যেমন আমি বিগড়ে যাচ্ছিলাম, তখন আম্মু বলে যে ওরে একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে যেন ও এই দিকগুলোতে নজর না দেয়, আচ্ছা, বা এই দিকগুলোতে যেন মন না আসে। নিজের উপর নিজের রাগ লাগে, কেন এমন একটা ফ্যামিলিতে জন্ম হলাম। আর আমি আমার যেটা আমি ভুল মানে সবচাইতে বড় অপরাধ হয়েছে, আমি আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। তো মা শুধু কান্নাকাটি করতো, কিছুই বলতো না, শুধু কান্না করতো, বলতো তোর বাবা এগুলা করে আর তুইও কথা শোনাস। আমি জানি না আমি কেমন দেখতে, বাট আমার ফুপির ফ্যামিলি, আমার মার ফ্যামিলি, সবার ভাষ্যমতে সবচেয়ে সুন্দর আমি। না অফকোর্স হয়তো বা মানে তারা ঠিকই বলেছে, কারণ আমরা যে ছবিটা দিয়েছি ফেসবুকে প্রিয় শ্রোতা এবং ইউটিউবে আমরা যে ছবিটা আপলোড করেছি তাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেয়েটার জীবনে আসলে এই ধরনের সিক্রেটস। মানুষের সৌন্দর্যটা আসলে মনে বাহ্যিক দিক থেকে না, তারপরেও লুক একটা অনেক বড় ফ্যাক্ট নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে অফকোর্স শি ইজ বিউটিফুল। হ্যাঁ, তারপর অনেক বিয়ের প্রস্তাব আসতো, আমি রাজি হতাম না, কারণ তখন আমার মনে হয়নি মানে বিয়ে জিনিসটাকে আমি অনেক হেট করতাম, যে এইগুলো দেখতেছি আমার সাথেও যদি এগুলো হয়, মানে আমার মনের মধ্যে একটাই ছিল যে আমি বিয়ে করব যদি আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ের জন্য আমি মানে কখনো সংসার জিনিসটা পছন্দ করতাম না, ভয় পেতেন। তারপর এই যে এগুলো দেখতাম, বাবা মার মারামারি, মানে আমি এতটাই হয়ে গেছিলাম যে আমি উল্টাপাল্টা ভাবে যে আমার বাবা এগুলো করে, আমি রাগ করে আমি অনেক ছেলে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতাম, আচ্ছা, টি শার্ট পরে ঘুরতাম। তারপর মানে উল্টাপাল্টা যেইভাবে বাবাকে ছোট করা যায়, মাকে ছোট করা যায়, ইচ্ছা করে এগুলো করতাম ওই রাগের বশেই। তো এইগুলোর জন্য অনেক এলাকা থেকে অনেক রেকর্ড আসতো, বলতো যে এগুলা কি করে মেয়ে, এরকম বাবা যদি এরকম চলে, মেয়ে এরকম চলাফেরা করে কেমন লাগে। তো বিয়ের প্রস্তাবগুলো আসলে আমি দেখতে আসতো, তারপর আমি বলতাম আচ্ছা আমি ছেলের সাথে কথা বলবো, ছেলের সাথে কথা বললে আমি উল্টাপাল্টা কথা শোনাই দিতাম, আমি না এটা করি, আমি সিগারেট খাই, আমি হাত কাটি, এটা সেটা করি, আমি কিন্তু আপনার বিয়ে করলে এগুলোই করবো। তখন আর ছেলে রাজি হতো না, না করে দিত। মানে ছোটবেলা থেকে একটা জিনিস ছিল যে আমি কখনোই টিচার দিয়ে পড়ি নাই। খো খেলার নাম শুনছেন? জি, ওই খেলাতেও আমি খেলছি, আর 2008 না যেন 9-তে পেপার আমার ছবি আসছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওইখান থেকে স্যার ওরা সবাই বলে যে আমি তুমি পড়াশোনা করো। তো তারপর এসএসসি দেওয়ার পর আমি ভাবলাম যে না থাক, আর পড়াশোনা করে লাভ নাই, কারণ দেখা গেছে যে মার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, মা এইখান থেকে সেখান থেকে টাকার ব্যবস্থা করতেছে। তো তখন পড়াশোনা বাদ দিয়ে হাতের কাজগুলো করতেছি, আর এই যে ফ্রেন্ডদের নিয়ে ঘোরাঘুরি। তখন মিরপুর 11:30-তে একটা জব পাই আমি, সেটা হচ্ছে সিকিউরিটি অফিসের। সিকিউরিটি জব? না সিকিউরিটি বলতেও উনি আমাকে, অফিসটা ছিল সিকিউরিটি অফিস, তো ওইখানে আমাকে বলছে যে তুমি রিসেপশনে বসবা, শুধু তুমি। আপনি লেখাপড়াটাকে তখন অফ করে দিয়েছেন? হ্যাঁ, অফ করে দিয়েছি। কেন অফ করেছেন? এই সব আচরণের কারণে? এইসব আর দেখা গেছে পড়াশোনা চালাতে পারতেছি না, হচ্ছে না, কারণ একটা মেয়ের মানে টিচার ছাড়া অনেক কিছু লাগে, বই খাতা, তারপর সবকিছু, এই জন্যই আর পড়ি নাই। তো ওই অফিসে স্যার যেদিন আমাকে বলছে তুমি চাকরি করার জন্য আসছো, আমি বলছি জি স্যার। তুমি এতটুকু একটা মেয়ে, তুমি চাকরি করবা? যে স্যার এতটুকু মেয়ে আছে, আপনি আমাকে দেখেন, যদি ভালো লাগে রাখবেন, না ভালো লাগলে নাই। তো উনি আমাকে বললো ঠিক আছে তুমি 1 সপ্তাহ ট্রায়ালে থাকো। তো থাকার পর স্যার আমাকে এত বেশি পছন্দ করে ফেলো, বলতেছে যে ঠিক আছে মমো তুমি এখন থেকে এখানেই থাকবা। তো এখানে জব করি। সায়দাবাদ থেকে মিরপুর 11:30 অনেকটা রাস্তা, আমি সেই সকাল ভোরবেলা বের হতাম, আর যেতে প্রায় 2.5 ঘন্টার উপরে লাগতো, তারপর ওইখানে জব করতাম। তো স্যার বলতো যে তুমি এত কষ্ট করে আসো, তুমি এখানে রুম নিয়ে চলে আসো। তো একটা জিনিস আমি কখনো আমার ফ্যামিলিকে ছেড়ে দিইনি, যে ফ্যামিলি থেকে বের হয়ে যাই বা আমি একা থাকবো, এটা কখনো করি। ওখানে কি বেসিক্যালি আপনার ফ্রন্ট ডেস্ক অফিসার ছিলেন আপনি, রিসেপশনিস্ট ছিলেন? আচ্ছা। তারপর ওইখানে 1 মাস জব করার পর তারপর এর চাইতে ভালো একটা জব পেলাম। মানে দেখা গেছে যে এটা অনেক দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমার স্যালারি ছিল ওই সময়, আমার স্যালারি বলেছিল 8,000 টাকা, উনি দিয়েওছে 8,000 টাকা। তারপর মানে বসুন্ধরাতে আসলাম, বসুন্ধরা সিটিতে আমার
এক দাদা আমাকে জব নিয়ে দেয়। ওইখানে ফার্স্ট ছিল 5,000, তারপর এরকম বাড়তে বাড়তে 8,000-এর মতো হয়। তো এরকম অনেক অনেক জায়গায় অনেক ভালো ভালো জব আসছে, ওইগুলোও করেছি। তারপর আম্মু মানে উল্টাপাল্টা তো চলতেছে, দিন দিন আমার রাগ শুধু বাড়ে। পরে আম্মু বলতেছে ওরে দেশেই রাখা যাবে না, আচ্ছা, মানে ওর এই ফ্যামিলিতেই রাখা যাবে না, ওইখানে থাকলে পাগল হয়ে যাবে। তো আম্মু আমাকে কান্নাকাটি করে অনেক অজুহাত দেখায়, দেখ তুই তো পড়াশোনা ছেড়ে দিছোস, তোর বোনদের তোর ভাইদের পড়াশোনাটা হোক, তুই চলে যা, ওইখানে তুই ভালো থাকবি। আর তুই তো ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করা খুব পছন্দ করস, ওইখানে তোর মন মতো সব কিছু হবে। তখন আমি ট্রেনিং করলাম। তো তখন আম্মু বলতেছে, আমি বললাম আম্মু আমি কী কাজে যাচ্ছি? বলতে তুই ফ্রি ভিসায় যাচ্ছিস, তুই যে কোনো একটা কাজ করে নিতে পারবি। তারপর দেশের বাইরে যেদিন যাব, আব্বু কিছুই জানতো না। এমনিতে আব্বু আমাদের খুব আদর করতো, আমাদের বলতে আমাকে বেশি করতো, কিন্তু আমার ভাল লাগতো না যে এই আদরের দাম কি, তুমি যদি উল্টাপাল্টাই করো এই আদরের দাম কি, তুমি ওখানে আমাদের আদরটা তুমি অন্য ছেলে মেয়েদের দিতেছো। তো এগুলো চিন্তা ভাবনা করতাম। তারপর যেদিন আমি চলে যাব তার আগের দিন আমি ব্যাগ ট্যাগ গোছানো শেষ, আব্বুকে বলতেছি, আব্বু বলতেছি কি বলো, আমার সাথে একটু যাবা? কই যাব? বলছি, তারপর আমি আমার আব্বুর হাতটা ধরে কান্না করে দিছি, বলছি যে আব্বু আমি চলে যাব। তারপর আব্বু আর কোনো কথা বলে নাই, আর আমাকে নাও করে নাই যে যেও না বা কিছু, বা তুমি কেন যাচ্ছ, রাগ, মানে ওনার মধ্যে কোনো কিছুই দেখলাম না। জাস্ট একটু মন খারাপ হয়েছে যে আমি চলে যাচ্ছি, যে একটা মেয়ে, এত ছোট একটা মেয়েও চলে যাচ্ছে, এরকম কোনো কিছু আমার আব্বুর ভিতরে ছিল না। তো এয়ারপোর্ট যখন আমি মানে পুরো রাস্তা আমি কান্না করতে করতে যাচ্ছিলাম। তো এয়ারপোর্ট যাওয়ার পর যখন আমি ভিতরে চলে যাব, আব্বু প্রচণ্ড কান্না করে, মানে আব্বুর কান্নাই ফার্স্ট টাইম দেখি, অনেক কান্না করে। তারপর আমি ওইখানে গেলাম, যাওয়ার পর আমি জর্ডান নামার পর 2টা প্লেন চেঞ্জ করতে হয়। ফার্স্ট আমাকে দুবাই না যেন আবুধাবিতে নামায়, 3 ঘন্টা পর তারপর আবার আরেকটা প্লেনে উঠতে হয়। তো দালাল আমাকে একটা লোকাল প্লেনের টিকিট করে দিয়েছিল, ফ্রি ভিসা বলেছিল কিন্তু ফ্রি ভিসা ছিল না। নেই। আচ্ছা, প্লাস আমি এই যে যখন আমি যাচ্ছি প্লেনে ওঠার পর অনেক লং একটা জার্নি, আমি অবাক হই ওই জায়গায় যে আমাকে প্লেনে কোনো খাবারই দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। এখন পরে শুনতে পারি, মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা খাবার কেন দিল না? বলতেছে আসলে তোমার টিকিটটা লোকাল প্লেনের টিকিট কাটা হয়েছে, এখানে কোনো খাবার দিবে না, খাবারের জন্য আলাদা টাকা দিতে হয়। ওকে। তো আমি সম্পূর্ণ না খাওয়া ছিলাম। তো যখন আমি ওই দুবাই না যেন আবুধাবি নামাই প্লেনটা, তারপর 3 ঘন্টা, ওই 3 ঘন্টা আমি একটা বসেছিলাম, প্রচণ্ড ক্ষুধাও ছিল। তারপর একটা ছেলে বসা ছিল, ও দেখলাম যে কয়েন দিয়ে পানি নিচ্ছে, ওই যে ওইখানে মেশিনের মতো থাকে, কয়েন দিলে তারপর পানির একটা করে বোতল বের হয়। তা আমি বলতেছি ভাইয়া একটা কথা বলি, বলতেছি কি? আচ্ছা আমাকে একটু পানি দিলে ভালো হয়। তারপর উনি বলতেছে তুমি কি আসার সময় কোনো টাকা নিয়ে আসো নাই? যে ভাই আমি তো কখনো দেশের বাইরে আসি নাই, আমি কিছুই জানি না। তারপর উনি আমাকে একটা পানির বোতল কিনে দেয়, ওইটা নিয়ে আমি ওইটা অর্ধেকটা খাই, আর বাকিটা আমার সাথে ছিল যে আমি আবার প্লেনে উঠবো, আবার কতটা রাস্তা কে জানে, আবার কার থেকে খাবার চাইবো বা পানি চাইবো। তো ওই সারা দিন প্রায় 6 ঘন্টার উপরে, দ্বিতীয় প্লেনে 6 ঘন্টার মতো না খাওয়া ছিলাম। তারপর একটা এয়ারপোর্ট নামায়, একজন এসে নাম ডাকার পর মানে আমরা যারা যারা আছি তাদের সবাইকে নিয়ে একটা গাড়িতে করে চলে যায়। তারপর ওইখানে আমাকে ফার্স্ট একটা বাসায় দেয়া হয়। তো ওই বাসাটায় হয় মানে একটা প্রবলেম হয় যে একটা বাঙালি মেয়ে নিয়ে আসা হয়। ওইখানে এরকম হয় ফার্স্ট যখন কেউ যায় তখন তার কাজগুলো দেখা দেওয়ার জন্য আরেকটা মেয়ে আসে, আচ্ছা, সেও বাঙালি পুরনো। হ্যাঁ, আমার একটা বাঙালি আসে। তো ও এসে আমাকে বলতেছে, মানে ও আমাকে দেখে অনেক খুশি, আমি অনেক খুশি হই যে আমি একজন বাঙালি পেলাম। পরে বলতেছে ও কি, ওর বাসা কি ওর দেশ কি ফিলিপাইন? পরে বলতেছে যে না ও বাঙালি। মানে আপনাকে দেখে বলছিল যে আপনি ফিলিপাইনের কিনা? হ্যাঁ। তারপর বলতেছে বাঙালি। বউটা বলতেছে, মানে ওই লোকটার ওয়াইফ বলতেছে না তুমি দুষ্টামি করতেছো, বলতেছে না আমি দুষ্টামি করতেছি না, ও বাঙালি। তারপর যখন বাঙালির সাথে কথা বললাম তারপর উনি বিশ্বাস করলো। আর ওই মেয়েটা ছিল, মানে আমি যেই মালিকের বাসায় মানে কাজ করতাম, ওই মালিকের মার বাসায় এই মেয়েটা কাজ করতো, মানে মার বাসা থেকে এই মেয়েকে নিয়ে আসছে আমাকে কাজগুলো দেখা দেওয়ার জন্য। তো তখন মানে কাজ দেখায় দিচ্ছে 2 দিন 3 দিন, অনেক ভালো
কাটলো, তারপর আমরা সবাই মিলে ওদের বাসায় বেড়াতে গেলাম, মানে আমার মালিকের মার বাসায়। ওই বাঙালি যে ছিল ও ওই বাসায় কাজ করে। তো এখানে যাওয়ার পর ও আমাকে ফোন দেওয়া হয়, বলে যে তোমার ফোন আছে? আমি বলছি হ্যাঁ ফোন আছে, কিন্তু সিম কার্ড তো নেই। তো সিম কার্ড কিনে দিল। তো মানে ওই মেয়েটা, ওই বাঙালিটা, ও আর আমি একসাথে রাতে ঘুমাতাম, মানে যখন ওই বাসায় বেড়াতে যেতাম। তো আমার মালিকের মানে বেবি হয়, তো অনেক ছোট, নিউবর্ন। তো এই জন্য অনেক দিন, প্রায় 15-20 দিনের মতো মার বাসায় থাকা হয়। তো এই 15-20 দিন আমি ওই বাঙালির সাথে একসাথে ঘুমাই, তো একসাথে কাজ টাজ করি দুইজনে। আর তারপর দেখতাম ও না অনেক অনেক লং টাইম ফোনে কথা বলতো। তখন বলতাম আচ্ছা তুমি বাংলাদেশে যে কথা বলো, তুমি এত টাকা কই পাও? পরে বলতেছে যে এত টাকা কোথায় পাই, টাকাটা হচ্ছে আমার বেতন থেকে কাটে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বেতন থেকে কাটে। তারপর ওর ফোন দিয়ে কয়েকদিন কথা বললাম। পরে একদিন হঠাৎ করে আমি দেখতেছি যে ওর কার্ড শেষ হয়ে গেছে, তারপর মানে ফোনের কার্ড শেষ হয়ে গেছে, ও আবার ফোনের কার্ড আনছে। বললাম তুমি টাকা কই পাইছো? পরে বলতেছে যে একটা কথা বলি, কাউরে বলবা না তো? না, আমাকে তুই করেই বলতো, যেহেতু ফ্রেন্ডের মতো ছিলাম। বলতেছে কাউকে বলবি না। বলছে আচ্ছা ঠিক আছে বলবো না, বলো। আমি আরবি ভাষা জানি না, আমি কিভাবে বলবো? পরে ওই মেয়েটা মানে বলতেছে যে আমি টাকাটা যখন আমার মানে মালিকের মানে মালিককে তো বাবা বলা হয় আর মহিলাকে মামা বলা হয়, বলতেছে আমি বাবার প্যান্টের পকেটে পাইছি। তুমি প্যান্টের পকেটে পাইছো কেন, টাকাটা ফিরাই দিলা না? বলতেছে যে পাইছি, এটা ওনাদের হিসাবের মধ্যে নেই, আর আমারও তো কার্ড শেষ হয়ে গেছে এই জন্য। পরে আমি আর কিছু বলি নাই, ভাবলাম যে আমি একটা বাঙালি হয়ে তো আরেকটা বাঙালির ক্ষতি করেও লাভ নাই, প্লাস আমি ভাষাও জানতাম না। তো ও একটা পর্যায়ে মানে ওর সাথে চলতে চলতে এতটা ক্লোজ হয়ে যে ও আমাকে সব সত্যি বলে দেয়, যে ও 2-1 দিন পর পরই ওই মালিকের ঘর যখন গুছাতে যেত তখন ওই মালিকের পকেট থেকে টাকা চুরি করতো। আমার মালিক ফুল অনেক পছন্দ করতো। তো বলতো কি যে মানে ওই বাঙালি মেয়েটা বলতো যে আমি আর মমো দুইজন গিয়ে আপনার জন্য ফুল নিয়ে আসি, এইটা বলে ও আমাকে নিয়ে বাইরে যেত। বাইরে গিয়ে অনেক দূরের একটা রাস্তা, মানে যেতে হেঁটে যেত প্রায় 20 মিনিটের মতো লাগে, এত দূরেও যেত। প্রায় 5টা-6টা করে কার্ড নিয়ে আসতো, মোবাইলের রিচার্জ কার্ড। জি। তারপর ও আমাকে বলে দেয় সবটা, যে আমি এইভাবে এইভাবে টাকাগুলো নেই। তারপর আমি অনেক রাগ করি যে আমি এখন বলে দিব যেভাবে পারি। ওনার আমার ভাষা না বুঝুক, আমার ইশারা তো বুঝবে, আমি বলে দেব সব। তারপর মেয়েটা আমার প্রায় এক পর্যায়ে পা ধরে কান্না করে। তারপর আমি ওরে অনেক মারি, মানে আমি নিজেই ওরে মারছি। মানে অনেক রাগ লাগে আমার যে এরকম, ওর জন্য তো আমাকেও তো ভুল বুঝতে পারে যে আমি যে সত্যি কথাগুলো বলতেছি না, এই জন্য হয়তো আমারও বিপদে পড়তে হতে পারে। তো ওরে আমি মারার পর ও বলতেছে তুই আমার মারছস, আমার কষ্ট নাই, তুই শুধু বলিস না। তারপর আমার অনেক মায়া হয়, আমি আর কিছু বলি নাই। 2 দিন পরে আমরা আমাদের বাসায় চলে আসি, ওর বাসায় চলে আসার পর আমার মালিককে আমি বলতেছি যে আমার যে কার্ড দেওয়ার কথা, আমার ফোনে তো টাকা নেই, আমার ফোনের কার্ড দেন। উনি বলতেছে যে তোমার কার্ড কেন দিব, তুমি তো কার্ড নিছই। বলছি কার্ড নিছি মানে মানে মনে যেভাবে পারতেছি বুঝায় বলতেছি। তখন ইংলিশে যতটুকু পারতেছি বুঝাইতেছি, প্লাস সাথে আরেকটা মেয়ে ছিল নিচতলায় কাজ করতো, তো ওনার দিয়ে বুঝাইতেছি। এখন বলতেছে যে শারমিন, তো বলতেছে মানে ওই মেয়েটার নাম শারমিন। শারমিন বলতেছে যে তুমি ওর কার্ড নিয়ে নিছো, প্লাস তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করছো। আমি জাস্ট মানে আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ছে যে আমি কি করলাম। মানে ওই মেয়েটা বুঝাইছে যে আমি ওই লোকের পকেট থেকে টাকা চুরি করছি, অথচ আমি ভাষাও জানতাম না, এই জন্য বুঝায় বলতে পারতেছিলাম না। এটা বলার পর আমি প্রচণ্ড কান্নাকাটি করি, বলি যে আমি এটা করি নাই। পরে উনি বলতেছে যে ওনাদের পাশে একটা ফ্ল্যাটের কাজ চলতেছিল, উনি বলতেছে যে ওর নিয়ে এই ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে রাখো, আগামীকালকে পুলিশ আসবে, তারপর যা হওয়ার হবে। বেসিক্যালি আপনার কাজটা কি ছিল এখানে? বাসার কাজ। তো মানে আমি তো প্রথম মানে ওইখানে নতুন, যেহেতু মাত্র 15 দিন হয়েছে আমি আসছি, এর মধ্যে এত কাহিনী হয়ে গেছে। তো ওনার আমি বুঝাইতেই পারতেছি না যে আসলে এই কাজটা আমি করি নাই। আমি ওনাকে বোঝানোর ট্রাই করতেছিলাম যে আসলে আপনাদের এখানে দোকান কই, আমি তো চিনিই না। ও আমাকে নিয়ে গেছে দোকানে, আর ওই দোকানদারের কাছে আপনি একবার চলেন, আপনি জিজ্ঞেস করেন কার্ড কে নিত, আমি না ও।
আসলে কথাগুলো তো বুঝায় বলতেই পারি নাই। বুঝায় বলতে পারলে হয়তো বা উনি দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার সত্যিই বলতো। তো আমি ওনার কিচ্ছু বলতে পারতেছি না, উনি জাস্ট আমাকে হাত ধরে টেনে পাশের ফ্ল্যাটে নিয়ে তালা মেরে দেয়। তারপর আমি অনেক কান্নাকাটি করি। ওই খালি রুমটার মধ্যে, এত বড় একটা ফ্ল্যাটের মধ্যে, মানে শুধু মার কথা মনে পড়তেছিল যে মার সাথে এত খারাপ ব্যবহার করছি। তো শুয়ে শুয়ে শুধু কান্না করতেছিলাম। তো কখন সকাল হবে, সকালে কি হবে এটার জানার জন্য। তো অনেক রাত হয়ে যাওয়ার পর দেখে যে আমি অনেক কান্নাকাটি করতেছি, ওনারা এনে আমাকে ওই ফ্ল্যাট থেকে এনে ওনাদের পাশে একটা রুমের মধ্যে আবার তালা মেরে দেয়। জি। তালা মারার পর সকাল 10টা বাজে, আমি কান্না করতে করতে কখন ঘুমায় গেছি আমি বলতে পারি না। পরদিন সকাল 10টা বাজে আমার ঘরের তালাটা খুলে, আমি টের পাইনি, আমি ঘুমাইছিলাম। তো হঠাৎ করে মানে আমি ফিল করি যে আমার বুকের উপরে কেউ পাড়া দিয়ে দাঁড়ায় আছে। সেটা হচ্ছে ওই যে যেই মেয়ের বাসায় আমি গেলাম, মানে আমার মালিকের বাবা, ওই মেয়েটার মালিক এসে আমার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াইছে। তারপর আমি সহ্য করতে পারতেছিলাম না, উনি আমাকে ধরে উঠায়। উঠানোর পর উনি আর ওনার ওয়াইফ মিলে, মানে আমার আমার মালিক কিছু বলেনি, আমার মালিক শুধু গালাগালি করতেছিল। আর ওই মেয়ে, আমি তাকায় তাকায় দেখতেছিলাম ওই মেয়েটা খুব ভালো পোশাক পরে হাসতে হাসতে আসতেছে। ওর ভাষা মানে ওরে আমি বাংলায় বলতেছি যে প্লিজ তুই এই কাজটা করিস না, তুই সত্যিটা বলে দে, সত্যিটা বলে দে, আমি এটা করি নাই। ও বারবার বুঝাইতেছিল যে আমি টাকা চুরি করছি। ওই সময়ে মানে বলা যায় এমনভাবে ওরা মারে, মানে আমার লাইফে মনে হয় কোনোদিন আমি এত মার খাইনি। আপনার গায়ে হাত তোলে? দুইজন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে। তারপর আমার বুকের মধ্যে লাথি দিছিল। তো আমি অনেক দিন সিক ছিলাম, আমার হার্টের প্রবলেম হয়ে গেছিলো। আমি ওনারে বলতেছি, আমার মালিককে বুঝিয়ে বলতেছি দেখেন ম্যাডাম আমি এটা করি নাই। তারপর উনি আমার কথা কিছুই বুঝতেছে না, কারণ আমি তো বাংলায় বলতেছি, আর ওই মেয়েটা শুধু হাসতেছে। তো তারপর আমাকে নিয়ে বলতেছে, হয়তো ওনাদের মনে মায়া হয়েছিল কে জানে, ওনারা আমাকে পুলিশের কাছে না দিয়ে যেই অফিস থেকে নিয়ে আসছিল ওই অফিসে দিয়ে আসে। বলতেছে যে ও চুরি করছে, ওরে রাখা যাবে না। তারপর আমি অফিসে এসে খুব কান্নাকাটি করি। তারপর বাংলাদেশে ফোন দেওয়া হয় ভিডিও কলে। বাংলাদেশে যেই দালাল আমাকে পাঠাইছে ওই দালালের কাছে ফোন দেওয়া হয়, কিন্তু দালাল আমার সাথে কথা বলে না, আমার আম্মুকে ডাক দিয়ে আনে। তারপর আমি খুব কান্নাকাটি করে বললাম যে মা এরকম এরকম কাহিনী, আমি চুরি করি নাই, তুমি তো জানোই আমি কেমন, হয়তো একটু বদমেজাজি, কিন্তু এরকম আমি কোনো দিন আমার দ্বারা সম্ভব না। তারপর বলতেছি ঠিক আছে মা, দেখি কি করা যায়। তারপর থেকে আর আমার আম্মু আব্বু কারোর সাথে কথা হয় না। তারপর একটানা 10 দিন ওই অফিসে, একটা অফিসের মধ্যে 3টা পুরুষ থাকে, 3টা পুরুষের মাঝখানে এইভাবে বসে থাকা, সারা দিন না খেয়ে বসে থাকা। রাতে এই 10 দিন আমাকে সারাদিন অফিসে রাখতো, আর রাত হলে মানে যে কোনো একটা বাসায় নিয়ে যেত। ওই বাসায় আমাকে বলতো যে রাতটা এখানে থাকো, সকালে আমি আবার নিয়ে যাব। তো এক এক বাসায় দিয়ে আসতো। আমার মনে আছে যে আমি এমনও বাসায় আমাকে দিয়ে আসছে যে বাসায় ওয়াশরুমের পাশে বিছানা করে শুতে দিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে শীতের দিন ছিল, আর ওই দিকে তো এমনিতেও অনেক ঠান্ডা, মানে ওই অবস্থাতে সহ্য করতে পারতাম না। একটানা 10 দিন এরকম, মানে কোনো রকম খাবার তো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, অনেক ঠান্ডা ছিল। কারণ ওদের হিটার ছিল রুমের মধ্যে, আমাকে শুতে দিত ঘরের বাইরে ওয়াশরুমের পাশে, ওইখানে কোনো হিটার ছিল না। ওইভাবেই 10 দিন থাকার পর ওরা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারপর আবার এখান থেকে বাংলাদেশে পাঠানোর পর আবার তার বলতেছে তুমি আসছো 15 দিনের জন্য, আসছো 15 দিন পর তুমি আবার চলে যাবা। তো আবার আমাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আমি এই যে একেবারে যে বাসায় 3 বছর ছিলাম ওই বাসায় থাকি। তো ওই বাসার মালিক এমনিতে খুব ভালো, মানে মহিলাটা অনেক ভালো ছিল, ওনার কাছে আমি সব কিছু বলি। ও তার সাথে বড় কথা, একদিন হয় কি, যে বাসায় আমাকে মারধর করা হয়, ওই যে বাসার থেকে আমাকে দেশে পাঠানো হয়েছে, ওই বাসায় একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা একদিন আমার হাত ধরে আমাকে বলতেছিল যে আই লাইক ইউ, কাম উইথ মি, ওর সাথে ওর রুমে যেতে বলতেছিল। তো আমি ওই বাঙালি মেয়েটার দিকে তাকাচ্ছিলাম, আমি বলছি ও কি বলতেছে এগুলো, ওর সাথে আমি কিভাবে কি, মানে এটা কোনোদিনও সম্ভব না। ছেলেটা আমার হাত ধরে প্রচণ্ড রকমের টানাটানি করতেছিল। তারপর আমি ওর মার কাছে বিচার দিই এটা যে ও এরকম এরকম করে, হয়তো ওই রাগের বশেই আমার সাথে এরকম ব্যবহারটা করে, জানি না। তো তারপর যখন আমি নতুন বাসায় আসি, মানে বাংলাদেশ থেকে আবার যখন নতুন বাসায় আসি, তখন ওই মালিক বলে যে তুমি ওই বাসায় কেন থাকতে পারলা না।
তোমাকে কেন রাখলো না। তারপর আমি সব কিছু বলি, সাথে এই ছেলের কাহিনীটাও বলি যে এই ছেলেটা আমার সাথে এরকম এরকম করে। পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার বাসায় কোনো ছেলে নেই, শুধু আমার হাজব্যান্ড আর আমার 2টা ছেলে হচ্ছে ছোট ছোট আর একটা মেয়ে। তো ওইখানেও সেম আরেকটা বাঙালি আসে, মানে তার মার বাসায় যে কাজ করে ওই বাঙালি আসে আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। তো ওই বাঙালিটা অনেক বয়স্ক মুরব্বী ছিল, উনি আমাকে কাজ টাজ দেখায় দেয়। তো ওই সময় আমাকে ফোন দেওয়া হয়, বলে যে তুমি ওয়াইফাই কাকে বলে, তখন আমি বুঝতাম না। তো এখানে আসার যখন বুঝি যে ওয়াইফাই কি, তখন আমি একদিন ওনাকে বলি যে ম্যাডাম আপনার, তখন তো মোটামুটি আরবি ভাষা জানি, জি, তখন বলতেছি ম্যাডাম আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে দেন। ওকে। উনি দিবে না, উনি বলতেছে যে এত টাকা খরচ হয়, এটা হয় সেটা হয়, দেয়া যাবে না, তুমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবা। মানে ওই বাসার মহিলা ছিল পুলিশ আর মহিলার হাজবেন্ড ছিল লয়ার। তো দুইজনেই বাইরে থাকতো, ছেলে মেয়েগুলো আমার কাছে থাকতো। ওয়াইফাই যেদিন নেয় লাইনটা, সেদিন আমি দেখি একটা কাগজের মধ্যে উনি আরবিতে পাসওয়ার্ডটা লিখতেছে। আচ্ছা, আরবিতে লিখতেছে, আরবি বলতে পারি বাট আরবিতে ওরা নাম্বার যে কি লিখতেছে সেটা তো বুঝতেছি না। তারপর ওই নাম্বারটা আমি নিয়ে মানে আমি লিখলাম, সেম ওইভাবে লিখে বাইরে গেলাম। মানে ওই বাচ্চা মেয়ে যাকে আমি রাখতাম, ওই বাচ্চা মেয়েটা বলতেছে যে আমি চকলেট খাবো, বাইরে যাব। তারপর ওই চকলেটের উসিলা করে বাইরে গেলাম। যাওয়ার পর আমি সাইডে একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আমাকে একটু ইংলিশে বলেন, ওকে। নাম্বারগুলো একটু বলেন। তারপর পাসওয়ার্ডটা উনি বললো, আমি লিখে নিলাম। তারপর আমি বাসায় যাওয়ার পর কানেক্ট করলাম ফোনে। আমি তো অনেক খুশি যে এখন থেকে সবসময় কথা বলতে পারবো। তো এরকম করে হঠাৎ করে একদিন আমার মালিক বুঝে যায় যে আমি ওয়াইফাই চালাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলে, একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, চালাতে দিবে না উনি। এই ওয়াইফাইটা আপনি কেন চালাতেন? আমার আম্মুকেও দেখতেছি যে ওই ইমো নামানোর পর install মানে করার সবার পর সঙ্গে communication টা সবার অনেক সাথে বেশি কথা easy হয়ে হচ্ছে। গেছে। Okay. প্লাস ফেসবুকটা তখন নতুন ফেসবুকটা বুঝি, আর ফেসবুকের নেশাটা এরকম একবার মাথায় ঢুকলে তো বের হতেই চায় না। ফেসবুক নিয়ে পড়ে থাকতাম সারাক্ষণ, আর ফেসবুকে যার তার সাথে চ্যাটিং করতাম, নতুন জি, ওকে। যা হয় আর কি। তারপর আবার আমি ফোন কিনি, ফোন কেনার পর ওয়াইফাই আবারও কানেক্ট করার পর তখন অনেক লুকায় চালাতাম। মালিক আসলে ওয়াইফাইটা অফ করে রাখতাম যেন না বুঝে। ওই সময় কত টাকা পেতেন আপনি এই কাজ করে? মাত্র 13,000 টাকা। বাংলাদেশের টাকায় 13,000 টাকা। এই টাকাটা আপনি দেশে পাঠিয়ে দিতেন? হ্যাঁ, সব টাকা দেশে পাঠাতাম। ওকে। আর আমি আসছি বাইরে যাওয়ার পর আমি 1 টাকাও নিজে খরচ করিনি, সম্পূর্ণ টাকা দেখা গেছে ওই যে দেখতাম আম্মু অনেক কষ্ট করতেছে, আম্মুকে দিতাম। এর মধ্যে আমার ছোট বোনটার বিয়ে হয়ে যায়। তো ওই ছোট বোনের বিয়েতে 30,000 টাকা দিই আমি, মানে আমার অ্যাকাউন্টে জমা ছিল, শেষ টাকাটুকু আমি দিয়ে দিই ওকে। যে এটা দিয়ে তুমি বিয়ে দিয়ে দাও, আমি টাকা দিয়ে কি করবো, এইরকম বুঝাই। তারপর হঠাৎ করে মানে ফেসবুকে একজনের সাথে কথা হওয়ার পর হঠাৎ করে কেন যেন আমি বলতেছি দেখি কাকে ভাল লাগে, দুষ্টামি করে যে দেখি কাকে ভাল লাগে তার সাথে কথা বলবো। তো একটা ছেলের ছবি দেখলাম, দেখার পর আমি বলতেছি যে দেখতে অত একটা ভালো না, বাট অত একটা খারাপও না। তারপর আমি ওকে অ্যাড পাঠাই, ও অ্যাড অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট না করার পর তারপর হঠাৎ করে একদিন আমি ফোন নাম্বারটা চাইলাম যে আপনি এত করেন, দেমাগ কেন দেখান। বলতেছে দেমাগে কি দেখলেন? আমি বলতেছি আপনি কি ভাবেন আপনি দেখতে অনেক সুন্দর, আপনি দেখতে অনেক পচা। পরে বলতেছে তাহলে কেন নক করছেন? আমি বলছি আমার ভালো লাগছে তাই, আমার একা একা এখানে থাকতে ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, আমার সময় ওই কাটানোর ছেলেটাকে আপনি জন্য। নিজে থেকেই নক করেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি বললাম যে আমার সময় কাটানোর জন্য একজনকে দরকার, আমি তো আপনার সাথে প্রেম করবো না, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য নক করছি। আচ্ছা। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে। তো যখন বললাম আমি দেশের বাইরে, উনি বিশ্বাস করেনি। তারপর হঠাৎ করে একদিন আমি বলছি আচ্ছা ঠিক আছে লাইনে থাকো। লাইনে রেখে আমি আমার মালিকের সাথে আরবিতে কথা বললাম। তো ও আমার ভাষা শোনার পরে ও একেবারে মানে পাগল হয়ে যায়, বলতেছে যে তুমি এত সুন্দর করে আরবি বলতে পারো, তুমি যখন আরবিতে কথা বলতেছিলা আমি আসলে ভুলে গেছিলাম যে আসলে তুমি বাঙালি না, ওই দেশের আরবিয়ান। আর সবচেয়ে বড় কথা, ওই দেশের কেউ বিশ্বাস করতো না যে আমি বাঙালি। আচ্ছা, সবাই বলতো যে হয়তো বা ফিলিপিনি আর নয়তো অন্য কোনো জায়গার, বিশ্বাস করতো না। তারপর আমিও বলতাম হ্যাঁ আপনারা যা ভাবেন তাই আমি। আচ্ছা। তারপর এই যে ওর সাথে ফোনে কথা হতে থাকে, তো তখন আমি শুনতে পারি যে ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম
ঠিক আছে, তো ওর সঙ্গে আপনি নক দিয়েছিলেন এবং আপনি কথাবার্তা আমি বলছেন ওর কথা সঙ্গে। বলতে থাকি। ওকে। তারপর আমি একটা পর্যায়ে যে শুনতে পাই যে ও আমাকে বলতো, ওর সাথে ফ্রেন্ডশিপ ছিল মনে হয় সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ। আচ্ছা। তারপর ওরে মানে ওকে আমি বলতাম যে আচ্ছা তুমি আমার জন্য একটা ছেলে খুঁজো, আমি রিলেশন করব যেন আমি দেশে এসে বিয়ে করতে পারি, যেহেতু বিয়ের জন্য ফ্যামিলি ইন দ্য মিনটাইম কি আপনারা কি ফেক আইডি ইউজ করতেন নাকি মানে ফেক বলতেন নিজেদের ছবি দিয়ে একদম সবকিছু নিজেদের জেনুইন? হ্যাঁ। ওকে। তারপর ছেলে দেখতে বললাম, তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি। ও বলতেছে কিরকম ছেলে পছন্দ তোমার? আমি বললাম যে কিরকম ছেলে পছন্দ, আমি অনেক সবচেয়ে বড় কথা আমি লম্বা ছেলে অনেক পছন্দ করি, আর যেমনই হোক ছেলে যেন শিক্ষিত হয়, কারণ একটা শিক্ষিত মানুষ কোনো যেন অ্যাটলিস্ট আমার বাবা মা যেরকম করে সেরকম করবে না। গায়ে কখনো হাত তুলবে না, গায়ে হাত তুলবে না, সংসারের মধ্যে অশান্তি করবে না, খারাপ ব্যবহার করবে না, এইগুলাই। তো তখন ও বলতো আচ্ছা ঠিক আছে, আর আমি ওর কাছে সবকিছু শেয়ার করতাম, আমার বাসায় এটা হচ্ছে সেটা হচ্ছে, আমার বাবা মা এগুলো করতো। আসলে কি মন খারাপ থাকতো, শেয়ার করার কথাগুলো শেয়ার করার জন্য একজনকে দরকার ছিল। তারপর হঠাৎ করে ও অনেক ছেলেকে দেখায়, আমি আসলে বুঝাতে যাচ্ছিলাম আমার কাউকেই ভালো লাগে না, আসলে আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, এটা আপনি বুঝতে চাচ্ছিলেন? বুঝাতে যাচ্ছিলাম। ওকে। ও বুঝতো কিন্তু আমাকে বুঝতে দিত না যে ও বুঝতেছে। তারপর হঠাৎ করে মানে আমার রাগ মানে অনেক মেজাজ গরম হয়েছে, আমি কি এই তুমি কি বুঝো না, ঢং করো, তুমি বুঝতেছো ঠিকই যে আমি তোমাকে পছন্দ করি, তারপরে তুমি এমন কাহিনী করতেছো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 20 তারিখে একটা কথা বলবো। কি কথা তুমি এখনই বলো? বলতেছে তোমার জন্য ছেলে দেখছি। ছেলে দেখছো, বলো না, নাম ছবি দাও। ও দিবে না, বলতেছে যা দেয় 20 তারিখে দিব। তো 20 তারিখ আসে, আমি তো ওয়েট করতেছি কার কথা বলবে কার কথা বলবে, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো ও নিজের কথাই বলবে। তারপর আপনাকে বলেছিল কিছু, যে আপনি ওর ফেসবুক আইডি দেখে ওর সঙ্গে জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ। তুমি কোথায় থাকো কি করো, হ্যাঁ, তখন ও- কি বলেছিল? ওর বাসার ঠিকানা বলে যে আমি এখানে পড়াশোনা থাকি, করছে কিনা বা পড়াশোনা কোনো- করছে। পড়াশোনা- হ্যাঁ, কোথায় পড়াশোনা করছে? তখন অনার্স মনে হয় অনার্সে পড়তেছে তখন। এরকম কথা বলেছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপর ওর সাথে কথা চলতে থাকে। 20 তারিখের ঘটনা। হ্যাঁ, রাত 12টা 1 ও আমাকে বলতেছে আই থিঙ্ক আই লাভ ইউ। মানে কি? আপনার সঙ্গে ফেসবুকে কথা চলার কতদিন পরের ঘটনা এটা? এই তো 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর? 1 সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে। আই থিঙ্ক আই লাভ ইউ। ওকে। হ্যাঁ। তারপর আমি বলতেছি যে কি বলছো আমি শুনি নাই। ও বলতেছে আই লাভ ইউ। তারপর আমি অনেক খুশি যে আসলে আমি যেটা চাইছিলাম, আমি তো চাইছিলাম ও আমাকে প্রপোজ করুক। তারপর আমি ওকে আই লাভ ইউ টু বলে ফোনটা রেখে দিই। আচ্ছা, আবার ফোন দেয়, ফোন রাখলা কেন? বলছি দাঁড়াও 5 মিনিট পর আসতেছি। সম্পর্কের শুরুটা হয় এখান থেকেই এবং গল্পের শুরুটাও ঠিক এখান থেকেই আমরা বলতে পারি, কিন্তু এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দ্যাট ইজ আনইমাজিনেবল। আসলে অকল্পনীয় আমি বলবো। কেন বলছি সেটা আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে, এবং প্রথম থেকেই বলছিলাম যে আজকের সিক্রেটসটা একটু অন্যরকম, বিশেষ করে টিনেজার মেয়ে যারা আছেন তাদের জন্য আমরা বলবো যে অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনা উচিত। তারপর ও আমাকে বলে প্রপোজ করলো। তারপর আমি ওকে বললাম আচ্ছা আমি 5 মিনিট পর ফোন দিই। আচ্ছা। তো বলতেছে কেন 5 মিনিট পর ফোন দিবা? বলতেছে একটু কাজ আছে বলে, মানে অনেক বেশি খুশি ছিলাম। ও কি জানতো যে আপনি জর্ডানে কি ধরনের কাজ করেন? হ্যাঁ, সব জানতো? সব Okay. বলে দিছি। মানে আপনার লাইফের আদ্যপান্ত সব জানতো? হ্যাঁ। Okay. না, আর যখন ফ্রেন্ডশিপ হয় তখনই বলি যে আমি এই কাজ করি, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম? হ্যাঁ। ওকে। তো তখন ও যখন আমি বললাম 5 মিনিট, ও বলতেছি কেন কি হয়েছে? আমি বলছি যে না 5 মিনিট পর ফোন দিতেছি। বললাম ফোনটা রাখি। মজার কথা আমি আমার রুমে গিয়ে এত বেশি খুশি ছিলাম, মানে আমি আমার খাটের উপর প্রচন্ড লাফালাফি করতেছিলাম, একটা বার আমার খাটটা ভেঙে গেছিল। ওহো। ওকে। ও যে খুব বেশি সুন্দর তাও না, মানে আমার দিক থেকে অনেক। আচ্ছা। তো ওর সাথে রিলেশন হওয়ার পর আস্তে আস্তে মানে ওর সাথে কথা চলতে থাকে। তো এর মধ্যে হঠাৎ করে একদিন বলতেছে, না সারা রাত কথা বলতো, আমরা দুইজন একসাথে কথা বলতাম ভিডিও কলে। এক টাইমের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের 4 ঘন্টা ডিফারেন্স ছিল। মানে আগানো না পেছানো? আগানো ছিল। ওরা ছিল আগানো। হ্যাঁ, আচ্ছা। ওকে। বাংলাদেশ ছিল আগানো। তো এখন আমি যখন ফোন দিতাম ওর এখানে, আমার এখানে যদি রাত 10টা বাজতো, ওর এখানে প্রায় অনেক রাত হয়ে যেত। তো এখন ভিডিও কলে ও কি করতো, ভিডিও কলে আমার সাথে লাইনে থাকতো। আমি বলতাম যে আমি সারাদিন এত এত কাজ করছি, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু ঘুমাই। আচ্ছা। ও বলতেছে হ্যাঁ ঘুমাও। ও লাইনে থাকতো, আমি ফোনটা এক সাইডে রেখে আমি ঘুমিয়ে যেতাম, মানে এমন ভাবে রাখতাম যেন ও আমাকে দেখতে পারে। ওকে। তো মানে এইভাবে সম্পর্কটা ঘুমাতাম। এরকম পর্যায়ে ছিল? হ্যাঁ, এত ভালো ছিল।
ইভেন আমি যখন গোসল করতে যেতাম ও বলতো যে আমি লাইন আছি, তুমি 24 ঘন্টা আমাকে লাইনে রাখবা। তো তখনও আমি বেসিনের উপর ফোনটা রেখে আমি আমার মতো গোসল টোসল শেষ করে ঘরে আসতাম। মানে এটা কি মানে এরকম একটা সেন্সিটিভ মুহূর্ত ওকে আপনি সাথে রাখতেন? হ্যাঁ, মানে 24 আওয়ার্স আমার সাথে থাকতো। ওকে তো ওকে। তারপর খাওয়া দাওয়া সব কিছুতেই। তো হঠাৎ করে একদিন দুপুর দিকে কথা বলতেছি, তো ও আমাকে মানে অন্যরকম একটা কথা বলে যে যেটা ভিডিও কলে হ্যাঁ ও আমার সাথে লাইনে থাকতো সব সময়, বাট যেটা হতো যে ফোন সেক্স বলতে যেই ব্যাপারটা হয় সেটা ফার্স্ট ও আমাকে বলে যেদিন, সেই দিন ওর সাথে আমি ফোনে কথা বলতেছি আর আমার হাত পা কাঁপতেছিল। আমি বলছি যখন আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলি তখন তো আমি তোমার দিকে তাকাই না, আমি আমার মতো কাজ করতে থাকি, এই জন্য অত একটাই লাগে না। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মানে ওই বাচ্চারা খেলে না, ওরা মনে হয় গ্লাস গ্লাস ভেঙে রেখে দিছিল। তো ওইটার সাথে ওর সাথে ফোনে কথা বলতে বলতে আমি এতই হয়ে গেছি, ওইটার সাথে লেগে আমার ডান পায়ের এই যে হাঁটুর নিচে এই জায়গাটায় এতটা কাটে, মানে আমি টেরও পাই না, মানে টেরও পাননি? কেটে গেছে আচ্ছা। অলরেডি, Okay. মানে একদম রক্ত দিয়ে ভেসে যাচ্ছে, আমি বলতে পারি না, জি। বাসায় কেউ ছিল না। তো হঠাৎ করেই আমার এমন একটা অবস্থা, ওর আমি বলতেছি আচ্ছা আমি একটু আমার কেমন যেন লাগতেছে, বলতেছি কি হয়েছে, আচ্ছা পাটা এত গরম লাগতেছে কেন। তখনও ওর সাথে আমি লাইনে কথা বলতেছি, বলছে কেন তুমি কি করতেছো, না কিছু করি না, আমি পায়ে না একটু আগে ব্যথা পেয়েছি। বলছে কিভাবে ব্যথা পেয়েছো, বলতেছে দেখো কি হয়েছে। তো যখন আমি পায়ের দিকে তাকাই ফার্স্ট আমার ফ্লোরের দিকে চোখ যায়, যেমন ফ্লোরটা পুরো একদম ব্লাড দিয়ে যাতা অবস্থা। তো আমি আমার পাটা কাপড়টা উঠায় দেখতেছি পা থেকে, মানে রেলে কাটা লাশ যেরকম হয়ে যায় একদম মাংসটা ভিতর থেকে একেবারে কেটে যায়, ওহো। এইরকম একটা অবস্থা হয়ে গেছে, অথচ আমার হুশই নাই, ওর সাথে কথা আমি এত ব্যস্ত। তো ওইটা দেখার পর আমি অনেক জোরে চিৎকার করি, বাসায় কেউ ছিল না, বাচ্চাগুলো স্কুলে ছিল। তো ও তখন চিৎকার শুনে ভিডিও কল দেয়। তো ভিডিও কলটা আমি রিসিভ করার পর ওকে আমি দেখানোর পর ও কান্নাকাটি করতেছে, কি হয়েছে তাড়াতাড়ি পা বাঁধো। তো সাথে আমার একটা কাপড় ছিল, হেজাব ছিল, হেজাবটা খুলে আমি পাটা বাঁধি। তারপর এক পর্যায়ে ওটা দেখার পর আমি সেন্সলেস হয়ে যাব এমন অবস্থা। ও শুধু আমার ফোনটা তো আমার হাতেই ছিল, ও ও আমাকে বলতেছে যে গেটটা খুলো, চিৎকার করে আমাকে ডাকতেছে মামা গেটটা খুলো, গেটটা খুলো। তুমি যদি এখন গেটটা না খোলার, যদি তুমি এইভাবে এই বন্ধ ফ্ল্যাটের মধ্যে যদি তুমি সেন্সলেস হয়ে যাও, হয়তো বা ব্লিডিং হতে হতে তুমি মারাও যেতে পারো। রাইট। তো আমি বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছি আর চিৎকার করতেছি। তারপর কোনো রকমের মানে পড়ে গেছি আমি মাটিতে। ও আমাকে ডাকতেছে, বলতেছে যে তুমি যদি এখন না উঠে গেটটা যদি না খুলো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। এইটা শোনার পর আমি কিভাবে যে উঠছি আমি নিজেও জানি না, আমি গেটটা খুলছি। খোলার পর 4 তলায় আমার ফ্ল্যাটটা ছিল, আমি নিচে গেছি। নিচে যাওয়ার পর তারপর আমাকে ওই একজন দেখার পর আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন ও ফোনটা রাখে যে আমি হসপিটালে যাচ্ছি। ওই পর্যন্ত যতক্ষণ ওর সাথে কথা বলতেছিলাম ভালো ছিলাম, যখন হসপিটালে যাওয়ার পর আমার পায়ের কাপড়টা খুলে তারপর আমি দেখার পর একেবারে সেন্সলেস হয়ে যাই। ওকে। তো তখন ডাক্তার অনেক অবাক হয় যে তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি এখন এই মুহূর্তে এসে সেন্সলেস হইলা, তার আগে পর্যন্ত তুমি কিভাবে ঠিক ছিলা। বলছি আমি জানি না, না এরকম শক্তি আছে, লাভের এরকম শক্তি আছে, এর চেয়ে বড় বড় শক্তি আছে, আমি এটা আমার জানি জানা না। আছে। তারপর বাসায় আসার পর ওদের এখানে একটাই হচ্ছে যে যত বড় দুর্ঘটনাই ঘটুক ওরা চিকিৎসা করাবে, বাট তার 5 মিনিট পর থেকে কাজ করতে হবে। পাকাটা নিয়ে কাজ করতে হচ্ছে, হাঁটতে পারি না, সব কিছু করতেছি। তো ও তখনও পর্যন্ত ভিডিও কলে থাকতো সবসময় 24 ঘন্টা। তারপর দেখা গেছে এই যে জ্বর আসতো রাতে অনেক, এই কাটা পায়ের জন্য। তারপর ও লাইনে থাকতো, বলতো যে শান্ত হও, আমাকে সান্ত্বনা দিত, মানে অনেক 24 সাপোর্ট আওয়ার্স করতো। কোম্পানি যেটাকে বলে। হ্যাঁ। খেয়াল করবেন যারা শুনছেন তারা খেয়াল করবেন, বিশেষ করে টিনেজার যারা মানে এই ফেসবুক, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো বা আরো সকল যে অ্যাপ্লিকেশনগুলো আছে যারা ব্যবহার করেন র্যান্ডামলি, এবং এগুলো কি যারা সম্পর্কের বিশ্বস্ততার জায়গা, এগুলো তো আসলে টুল মাত্র না, একটা টেকনোলজি, এগুলোর তো কোনো দোষ নাই, দোষটা হচ্ছে আমাদের। সো সিক্রেটস যেহেতু, তার মানে বুঝতেই পারছেন ঘটনা অন্যদিকে মন নেবে অবশ্যই,
খেয়াল রাখবেন যে সম্পর্কের যে জায়গাটায় ওরা আছে সেটা হচ্ছে সবচাইতে পবিত্রতম ফিলিংস, এবং সবচাইতে পবিত্রতম ফিলিংস বলতে আমি যেটা বোঝাচ্ছি না, সৃষ্টিকর্তার প্রতি যে ফিলিংস আমাদের থাকে সেটা হচ্ছে সবচেয়ে পবিত্র ফিলিংস। তারপরে যদি আমরা বলি যে প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পর্কের জায়গাটা, এবং সেটাও যদি রিলিজিয়াস জায়গা থেকে বলি সেটার একটা ডিফারেন্ট শেপ আছে, কিন্তু আমরা যদি ইন জেনারেলি বলি তাহলে মানুষের মনের মধ্যে যেই মারাত্মক রকমের ফিলটা জন্ম হয় সেটা ভালোবাসলেই জন্ম হয়, এবং সেটা দ্বিপাক্ষিকভাবেই যখন খুব অনেস্টির জায়গায় থাকে সেটা খুব চমৎকার একটা ফিলিংসের জায়গা। তো সেই জায়গাটায় আছে হচ্ছে গল্পটা, এবং খেয়াল রাখবেন এটা অনেকের জীবনেই ম্যাচ হবে। আজকের এই সিক্রেটসটা অনেকের সাথেই মিলে যাবে। বলুন তারপর। তারপর সবসময় থাকতো ফোনে। আস্তে আস্তে সুস্থ হই। আর এইদিকে ওর সাথে ওর প্রতি আমি এতটাই অ্যাডাক্টেড হয়ে যাই যে আমার এইদিকে কাজে মন নাই, কাজ করতে পারতাম না ঠিক মতো, মানে ওকে ম্যাডামের না সাথে দেখলে ভালোই লাগতো রাগারাগি না। করতো। তারপর ওর সাথে মানে এরকম কথা হতো, আর কাজের অনেক তো ব্যাঘাত ঘটতই। তারপর আস্তে আস্তে না ওকে আমি দেখতাম যে রাতের পর রাত ও জেগে থাকতো, দিনের পর দিন জেগে থাকতো। তো একদিন আমি বলতেছি, আচ্ছা তুমি এত সারা দিন রাত না ঘুমিয়ে কেমনে থাকো? একটা মানুষ কিভাবে সম্ভব, কিভাবে তুমি এভাবে থাকো? পরে বলতো যে না, আমি তোমার অনেক লাভ করি, তোমার সাথে থাকতে পারি না, এটা সেটা, এই জন্য। তো আমি অনেক খুশি যে এরকম একটা মানুষ আমি পাইছি যে নাকি আমাকে অলওয়েজ সাপোর্ট করে। তারপর হঠাৎ করে একদিন দুষ্টামি করে বলতেছে, আচ্ছা তুমি যদি কখনো শোনো যে আমি ইয়াবা খাই তুমি কি করবা? তো তখন আমি খুব বেশি চিৎকার করে কান্নাকাটি করি, আর নিজে নিজে বলতে থাকি যে কি করলাম আমি, এটা যে আমার লাইফে একজনকে লাভ করলাম, সেও ওই ছেলেটাই এরকম। বলছিল যে আমি যদি ইয়াবা খাই হ্যাঁ, তখন কি হ্যাঁ। করবা। হ্যাঁ। মানে আমাকে বুঝাতে যদি। তো তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলছে, এই বোকা মেয়ে শোনো, আমি না অনেক সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলতে পারি। তো সে গুছায় মিথ্যা কথা বলতে পারি মানে বলছে, এই যে মাত্র মিথ্যা কথা বললাম, তুমি ধরতেও পারলা না, দুষ্টামি করলাম। তো এরকম মাঝে মাঝে অনেক কিছু দুষ্টামির মাধ্যমে আমাকে অনেক কিছু বলতো। তারপর ও বলতেছে, তারপর আমি বলতেছি, আচ্ছা তুমি না ঘুমায় কিভাবে থাকো? তারপরে সত্যি কি তুমি আবার খাও? বলতেছে, আরে বোকা না, আমি এসব করি না। তারপর রিলেশন যখন আস্তে আস্তে ডিপ হতে থাকে, তো একটা পর্যায়ে ও আমার কাছে সবকিছু স্বীকার করে যে হ্যাঁ আমি এটা করি। তো তখন আমি বলছি, দেখো আমি তোমাকে এতটাই লাভ করে ফেলছি, এখন তুমি যদি এর চাইতেও বড় কিছু করো আমি তোমাকে ছাড়তে পারবো না, বাট তুমি এটা ছেড়ে দাও। পরে ও মানে আমার সাথে রিলেশনের পর ও বলতেছে, আমি এখন অনেক হ্যাপি, আমি আগে অনেক একা ছিলাম, তুমি আসার পর অনেক ভালো আছি। তো আমিও খুশি, ও খুশি, দুইজনে খুব ভালো চলতেছে। ওর ফ্রেন্ডদের সাথেও আমার কথা হতো, গ্রুপ চ্যাট হতো, সবাই একসাথে কথা বলতাম, ফোনে কথা বলতাম, তো দুষ্টামি করতাম। এখন ও আবার আমাকে ওর লাইফের কিছু স্টোরি বলতো, একটা মেয়েকে অনেক লাভ করতো, মেয়েটার সাথে অনেক কিছু হয়েছে। তো এরকম অনেক মেয়ের কাহিনী আমি শুনছি ওর থেকে। শুনতে 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 কতগুলা মেয়ে যে হয়েছে হিসাব নাই, প্রত্যেকটার সাথে ফিজিক্যাল করছে। এগুলো বলেছে আপনাকে? হ্যাঁ। ওকে। তো আপনার খারাপ লাগতো না এগুলো শুনলে? কান্না করতাম, বুঝতে দিতাম না। তারপর আবার মনকে বুঝাতাম আসলে ও তো আমাকে সত্যিটা বলতেছে, এটাই বেশি। ও চাইলে আমাকে লুকায় রাখতে পারতো, হাইড করতে পারতো, আমি তো জানতেও পারতাম না। ওকে। সমস্যা নাই। তো হঠাৎ করে একদিন এত রাগ লাগে, রাগটা ওর প্রতি না অন্যজনের প্রতি রাগ করে আমি কাচের একটা গ্লাস ভেঙে আমি আমার হাত কাটিয়েছি। আমার হাতে এখনো দাগ আছে, জি। হাত কাটি। তো এটা নিয়ে অনেক রাগ করে যে খারাপ মেয়েরা এগুলো করে, এটা সেটা করে। আচ্ছা ঠিক আছে, আর করবো না। ও বলতেছে যে তুই অন্য কোনো কারণে কাটোস নাই, তুই অন্য কোনো ছেলের জন্য কাটছস। সে 24 ঘন্টা তুমি আমার সাথে আসো, আমি অন্য কোনো ছেলের জন্য কেন কাটবো? তো এটা গেল। আরেকদিন মানে আমি রান্না করতাম ওর সামনে, মানে ওই যা করার আর কি, ডেইলি লাইফ 24 ঘন্টা সে সাথে হ্যাঁ, থাকতো। ও আমার সাথে থাকতো। তো হঠাৎ করে একদিন রাতের বেলা কি নিয়ে যেন ওর সাথে আমার ঝগড়া হয়েছে। এখন আমি বলছি, দেখ আমি কিন্তু মারা যাব। বলছে তুই মারা যাবি। আর ও অনেক খারাপ ভাষায় গালি দিত আর এবং মিথ্যা সেগুলো বলতো। আপনার কাছে মধুর লাগতো? হ্যাঁ, মধুর লাগতো প্রথম এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রথম এগুলো সত্যি। মধুর লাগে। আমি কিছুই বলতাম না। তারপরে আস্তে আস্তে যখন দেখি গালির পরিমাণ বাড়তেছে, আমিও তখন গালাগালি শুরু করে দিই। ওকে।
মানে ও যেমন ওর বাবা মা তুলে গালি দিচ্ছে, তখন আমি ওর বাবা মা তুলে গালি দেওয়া শুরু করি। এটা কি মানে আপনাদের তখনও দেখা হয়নি, সবকিছু দেখা ভার্চুয়ালি হয় হচ্ছে, নাই। মানে ভিডিও কল টল এগুলোর মধ্যে? ভিডিও কলে সব হচ্ছে, ওর সামনে গোসল করতেছি, ফোন সেক্স হচ্ছে, সব হচ্ছে। ওকে তো কিন্তু ওর সাথে আমার এখনো দেখাই হয় নাই। ওকে, পয়েন্ট করবেন এগুলো, কারণ আমরা এই যুগেই বসবাস করি। ইনফ্যাক্ট আজকালকার যুগে একটা মানুষকে রিচ করা দেশের এই প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ইটস মানে টাইম ফ্যাক্ট, কয়েক সেকেন্ডের ব্যাপার। টেকনোলজি আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা শুনেছি এরকম আমাদের নানি দাদিদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে, যে একটা ছেলে এবং একটা মেয়েকে প্রপোজ করতে মাসের পর মাস চলে যেত, বছরের পর বছর চলে যেত, রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত, তারপরও সে প্রপোজ করার সাহসটা পর্যন্ত পেত না, এবং তারপর সে সম্পর্ক মোড় নিতে তো আরও সময়ের ব্যাপার। কিন্তু এখন বিষয়টা এরকম হয়, সম্পর্কে মোড় নেওয়া, তারপরে বিবাহ সাথী, তারপরে ঘর সংসার, তারপরে শারীরিক সম্পর্ক, বিভিন্ন বিষয় থাকে না? তো এখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে আগে সবকিছুর আগে শারীরিক সম্পর্ক। কারণটা হচ্ছে এটা খুব সহজেই প্রপোজ করার পেছনের অন্যতম কারণটা হচ্ছে, ছেলেটা যখন মেয়েটাকে বলছে, বা ভাইস ভার্সা যদি বলি, মেয়েটা যখন ছেলেটাকে বলছে, তখন কোনো দায় থাকছে না। দায় বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে আমি যে কথাটা বললাম মেয়েটাকে বা ছেলেটাকে বললাম, যদি ছেলেটা মন খারাপ করে কিংবা মেয়েটা যদি মন খারাপ করে, তাহলে যদি সে কোনো অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা কত দূর পর্যন্ত যেতে পারে। এই জায়গাটায় আমাদের একটা প্রচণ্ড রকমভাবে সিকিউরিটি আছে, যে ভার্চুয়াল বলা এইসব হয়, এবং ঠিক আছে, ইটস ওকে, লেটস ডু ইট, দরকার কি সম্পর্কে যাওয়ার জন্য। কিন্তু মূল কথা হচ্ছে, একবার যদি আপনি এই সব জায়গাতে ঢোকেন এবং সেটা যদি বিশ্বস্ততার সম্পর্ক না হয়, কিংবা বিশ্বস্ততার সম্পর্ক না হয়েও যদি এরকম বিষয় হয়, যদি লস হয় তাহলে দ্বিপাক্ষিকভাবেই লস হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটাও যদি না হয়, তাহলে এটা অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে। আমরা এ কথা বললেও যে কালকে থেকে এইসব সবকিছু বন্ধ হয়ে যাবে ইন্টারনেটের দুনিয়াতে, এটা আমি বিশ্বাস করি না। তবে কিছু মানুষ সতর্ক হবে, আর আজকের এই গল্পটা শুনলে অনেকেই সতর্ক হবে, এবং শুধু সতর্ক না, ভয়ানকভাবে সতর্ক হবে। সামনের দিকে আগে, তারপর আমি দুজন এত রাগারাগি, এত গালাগালির মধ্যে পরে হঠাৎ করে কি নিয়ে যেন অনেক বড় একটা ঝগড়া হয়। তো ওরে আমি বলতেছি, দেখ আমি কিন্তু সুইসাইড করব বলতেছে। আর আমি একটু বলি যে আমার রুমটা ছিল, বাড়িটা ছিল ডুপ্লেক্সের নিচতলাতে ছিল বসার রুম, দোতলাতে ছিল শোয়ার রুম, আর দোতলার সাইডে আরেকটা মানে আলাদা করে ছাদের মতো করা, যেখানে সাইডে বাগান করা, আর আমার রুমটা ছিল তার পাশেই। মানে আমার বাড়িটার মেট হিসেবে ছিলেন, মানে সার্ভিস দিতেন। তো আমার ওই সাইড, আমার রুমটা এমন একটা সাইডে ছিল, প্লাস আমার রুমের বাইরে যে মেন গেটটা থাই গ্লাস লাগানো ছিল, যে আমি যদি এখানে চিৎকার করে মরেও যাই, আমার পাশের রুমের কেউ শুনবে না। একটু দূরেতে ছিল রুমগুলো। তো ওরে আমি বলতেছি যে দেখো, বাড়িটা কি একজনেরই ছিল? হ্যাঁ, একজনেরই ছিল। মালিক কি করতেন বাড়ির? মালিক লয়ার, আইনজীবী ছিলেন। ওকে। তো ওরে আমি বলতেছি, দেখো আমি এখানে একা একা থাকি, আমার ফ্যামিলি ছাড়া থাকি, এমনিতেই মানসিক একটা চাপ আমার ভিতরে, আর আমি বাবা মা ছাড়া কখনো থাকি না, এখানে থাকি। তোমাকে নিয়ে আমি হয়তো বা ভালো আছি, বাট তুমি এমন কিছু করো না যাতে আমার উল্টাপাল্টা আমার মরে যেতে ইচ্ছা করে। ওকে। তো ওরে আমি বলতেছি, ও আমাকে তুই করে বলতেছে, আমি তুই করে বলতেছি, আমাদের দেখ আমি কিন্তু মরে যাব। বলতেছে যে যা, তাতে আমার কি? বলতেছে সত্যি কিন্তু। পরে বলতেছে যে হ্যাঁ মরে যাবি, কি করবি? আমি গলায় দড়ি দিব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, গলায় দড়ি দিবি, পারলে আমার সামনে দে, সব কিছু তো আমার সামনে করো, সেটা আমার সামনে কর। বলছি আচ্ছা ঠিক আছে করব। তো আমি নিচের কাজটা শেষ করে ম্যাডামকে বিদায় দিলাম। বললাম যে ম্যাডাম আমি এখন ঘুমাবো, আমার অনেক খারাপ লাগতেছে, আমি একটু যাই, শরীরটা খারাপ। বলতেছে আচ্ছা ঠিক আছে চলে যাও। এগুলো কি আপনি আরবিতে বলতেন? হ্যাঁ, ওকে, সম্পূর্ণ আরবিতে। আমি এখনো পুরো সম্পূর্ণ আরবিতে কথা বললে হয়তো কেউ বুঝবেই না, আমি বাঙালি না আরবিয়ান। ওরে বাবা, এগুলো শিখেছেন কিভাবে আপনি, কোত্থেকে? জানি না, আমি মানে আমার মানে কোনো কিছু শুনলে, কোনো কিছু দেখলে খুব সহজে এটা আমি আয়ত্তে আনতে পারি। তারপর ম্যাডামকে বললাম, বলার পর এখন ম্যাডাম বলতেছে যে তোমার মুখটা এমন লাগতেছে কেন, তুমি কি দেশে কথা বলছো, তোমাকে দেশে টাকা পাঠানো লাগবে? না আমার টাকা পাঠানো লাগবে না। তো আরবিতে কথাটা বলার পরে আমি বলছি আমি যদি না থাকি আমি টাকা দিয়ে কী করবো? বাংলায় বলছি কথাটা, আরবিতে ওইটা বলার পর বাংলায় এটা বলছি। তো ম্যাডাম বলতেছে এই তুমি বাংলায় কি বললা, তুমি কি আমার গালি দিলা? তো বলতেছি যে ম্যাডাম আমি আপনাকে অনেক লাভ করি। ম্যাডাম আমাকে অনেক আদর করতো, কারণ দেখা গেছে আমি যখন ফ্রি টাইম থাকতো কাজের, তখন আমি ম্যাডামের পাশে বসে থাকতাম। মানে আমার মায়ের মতো, আমার মাকে কোনোদিন এতটা সেবা করিনি যতটা উনাকে করছি।
আর আমি ওনাকে অনেক জ্বালাতাম, মানে ওনার ছেলে মেয়ে যেভাবে জ্বালাতো আমিও জ্বালাতাম। তো উনি বলতো যে আমার 3টা না 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে। তো উনি বলতেছে তুমি আমার গালি দিলা। বলছে আমার এত বড় সাহস আছে আমি আপনাকে গালি দিব? বলতেছে আচ্ছা ঠিক আছে যাও ঘুমাও। তারপর আমি বিদায় টিদায় দিয়ে ঘুমাতে গেলাম। তো তখন আমি ওর বলতেছি, তখনও কিন্তু লাইনে অডিও কলে, মানে যখন সামনে কেউ থাকে তখন অডিও কলে থাকে, আর আমি যখন একা থাকি তখন ভিডিও কলে। এখন কি অবস্থা আছে? আপনার ফোনে কি আছো? না না, ওকে, ফাইন। ফোন অফ হয়ে গেছে। তো তারপর আমি উপরে যাওয়ার পর মানে ম্যাডাম বুঝতে পারছিল হয়তোবা যে আমার মন খারাপ। তো আমি উপরে যাওয়ার 5 মিনিট পরে উনি আমার পিছিয়ে পিছিয়ে যায় আর আমার মেন গেটের দরজাটা নক করে। আমি বলছি আপনি কেন আসছেন? আমি গেট বন্ধ করে দিলাম, আমি তো ঘুমাবো। বলতেছে যে আচ্ছা তুই গেটটা খোলা রেখে ঘুমা, তোর ঘরের গেট লাগা কিন্তু এটা খোলা রাখ। কিন্তু আমি আমার রুমের গেট কখনো বন্ধ করতাম না, কারণ আমার রুমের গেট একটু সমস্যা হতো, বন্ধ হতো না, এই জন্য মেন গেটটা বন্ধ করে ঘুমাতাম। তো আমি বলতেছি ম্যাডাম কি করবেন আপনি? বলতেছে যে আমি এখানে বসে সীসা খাবো। আমি সীসা বানাতে পারি খুব ভালো করে। আপনি? হ্যাঁ, অনেক সুন্দর করে বানাতে পারি। সীসা কি ওদের দেশে লিগ্যাল না? ওরা সবাই খায়? হ্যাঁ, সবাই খায়। ওকে। তো সীসাটা পরে আমি বলতেছে আচ্ছা তুই তো ঘুমাতে যাবি, আমার সীসাটা বানায় দিয়ে যা। তো বানায় টানে আমি রাখলাম না, ভাবছি যে হ্যাঁ উনি এই জন্যই আসবে, কিন্তু ওনার ছিল যে গেটটা খোলা রাখবে উনি। ওকে। তারপর উনি চলে যায়। তো আমি তখন আমার বয়ফ্রেন্ডকে বলতেছি যে দেখো আমার অনেক খারাপ লাগতেছে, তুই দেখ তো আমার অনেক খারাপ লাগতেছে, তুই আমার সাথে এমন করিস না। বলতেছে যে তুই না মরবি বললি, মরবি না, ভয় লাগতেছে। বলছি না, ভয় আমি পাই না, ভয় জিনিসটা আমার ভিতরে নাই। পরে বলতেছে যে তো মরবি মর। আমি বলছি হ্যাঁ মরবো তো। আচ্ছা দাঁড়া আমি আর আম্মুর সাথে একটু কথা বলি। তারপর ওরে কনফারেন্সে রেখে আম্মুর সাথে কথা বললাম। ওরে কনফারেন্সে রেখেছেন মানে? ও কথা বলতো আপনার মায়ের সঙ্গে? ও কথা বলতেছে না, ও চুপ করে চুপচাপ আছে। করে শুনছে যে আসলে আপনি আমার সঙ্গে এতটা প্রাইভেসি শেয়ার করা, মানে ইমোশনালি ফুল হলে যেটা হয় আর কি। ওকে, বলেন তারপর। তারপর ও মানে যখন আমি রুমে গেলাম আর আমার রুমে যাই, যাওয়ার পরে ও বলতেছে যে মামা একটা কাজ কর। আমি কি করব? বলতেছে তোর ফোনে যে আমার ছবিগুলো আছে ছবিগুলো ডিলিট কর। বলছি ছবি ডিলিট করব? আচ্ছা করতেছি। পরে বলতেছে ডিলিট করার সময় স্ক্রিনশট দিবি, তারপর ডিলিট করার পরে গ্যালারি স্ক্রিনশট দিবি, আমি সব কিছু দেখবো, প্রুফ দে তুই যে সব কিছু কাটছস। সব কিছু ডিলিট করে দিলাম। তারপর বলতেছে আচ্ছা তোর সাথে আমার লাস্ট কল কখন, ফোন কল যখন হয়েছে ওই লিস্টটা ডিলিট কর। তারপর মানে হাসতেছিলাম যে পরে আমি বলতেছিলাম আমি যদি এই দেশে মরে যাই তোমার ওই দেশে পুলিশ ধরবে না, ভয় পাও কেন? বলতেছে তুই ডিলিট কর। করলাম, তারপর স্ক্রিনশট দিলাম যে করছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে এবার যা করার কর। তারপর আমি ওয়াশরুমে গেলাম, যেহেতু বাইরের দেশে কোনো ফ্যান এরকম আমাদের দেশের মতো ফ্যান চলে না, ওদের হয় এসি না হয় এমনিতে কিছু থাকে না। ওয়াশরুমের মানে যে জানালাগুলো থাকে সেগুলো অনেক উঁচুতে থাকে। তো ওরে আমি ফোন দিয়ে লাইনে রাখছি, ও বলতেছে, আমি বলছি আচ্ছা আমি ফোনটা রাখি। বলতেছে না আমি লাইনে থাকবো, আমি দেখবো তোর কত বড় কলিজা। তো মানে আমার এখনো বুক কাঁপতেছে, কথাগুলো মনে পড়লে এমন লাগে। তারপর ওরকে লাইনে রেখে আমি বেসিনের উপর ফোনটা রাখছি। রাখার পর কমেটের কাভারটা বন্ধ করে কাভারের উপর দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমি আমার বাংলাদেশ থেকে যে 3 পিস নিয়ে গেছি সেটার ওড়নাটা আমি ওই জানালার সাথে বাঁধলাম। এখন বলতেছে যে এতক্ষণ লাগে। তারপর বাঁধার পরে একদম এক পর্যায়ে ফাঁসি যেভাবে দেয় সেভাবে পুরোপুরি শেষ। ওর দিকে তাকায় দেখে ও হাসতেছে, মানে ফোনে ভাবছে হয়তো এই পর্যন্ত করে আমি নেমে যাবো, আর কিছুই করব না। তারপর একটা পর্যায়ে আমি গলার মধ্যে ওড়নাটা ঢুকাই, ঢুকানোর পর আমি পাটা ছেড়ে দিই। ঝুলে যান? হ্যাঁ, ঝুলে যাই। তারপর ও খুব চিৎকার করে, লাউড স্পিকার ছিল, আমি শুনতেছিলাম, দিল মামার নাম, ওইখান থেকে নাম তুই। তো আমি ওইখান থেকে যে নামবো, আমি তো পায়ের নিচে কোনো টুল দিয়ে নাই, আমি কমেটের উপরে দাঁড়ায় নিছি। এখন ওই পর্যন্ত পাটা আমার যাবে না, আমি নামতে পারবো না। আর আমি যে হাত দিয়ে ওড়নাটা খুলবো ওইরকম কোনো মানে স্কোপ ছিল না।
তো আমার এমন অবস্থা হয়ে গেছে, ও ভয়ে ও ফোনটা কেটে দিছে। ও এটা ভয় পাইতেছিল যে কেউ যদি এসে দেখে ও লাইনে, হয়তো বা ওর নামে কেস হবে। আর এই জন্য ও সবার আগে ওর ছবিগুলোর কলেজ সবকিছু ডিলিট করছে। করার পর জানি না, হয়তো বা কপালে মরণ নাই তার, ওই যে ম্যাডাম রুম খোলা রাখছে, ম্যাডাম আসছে, আসার পর দেখতেছে যে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। উনি তো চিৎকার দিয়ে সাথে সাথে এসে উনি কমেন্টের উপর দাঁড়ায়, তারপর কেচি দিয়ে ওনাটা কেটে ফেলে, কারণ খোলার মতো অত সময় ছিল না। তো আমাকে নামানোর পর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। তার কখন জ্ঞান ফিরছে আমি জানি না। তো ম্যাডাম মানে আমার জ্ঞান ফেরার পর আমাকে একটা থাপ্পড় দিছে, অনেক বলছে এইটা করার জন্য তুই উপরে আসছস। আমার মন বলছিল তুই উল্টাপাল্টা কিছু করবি, এই জন্য আমি গেটটা খোলা রাখছি, আজকের পর তুই কোনোদিন গেট লাগাবি না। তো এই ঘটনা ঘটলে তো মানে আমাদের মতো জায়গা হলে তো বাসা থেকে বের করে দিত। হ্যাঁ, কিন্তু উনি উনি আমাকে অনেক আদর করতো, প্লাস উনি আমাকে যে নিছে ওনার বাসায়, ওনার অনেক টাকা নষ্ট করে নিতে হয়েছে। আর সবচাইতে বড় কথা, উনি আমার মায়ায় পড়ে গিয়েছিল। এটা আমি সবসময় শুনছি, সবাই আমাকে বলে যে আমি নাকি মানুষের সাথে অনেক মিশতে পারি, মানুষের মন জয় করতে পারি, জানি না। এটাও বলতো যে তুমি আমার মাকে মানায় চলতে পারবা। তো তারপর আমার যখন জ্ঞান ফিরে আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর ওর মধ্যে কোনো ফিলিংস নাই। আবারও কথা চলতে থাকে, এরকম করতে করতে হঠাৎ আরেকদিন এমন রাগ লাগে, এমন ঝগড়া হয়েছে। আবার একদিন মানে এই ভালো চলতেছে, 24 আওয়ার্স আমার সাথে থাকতেছে, সব কিছু হচ্ছে, এর মধ্যে আবার এমন ঝগড়া হয়। আমি বলছি দেখ আমি কিন্তু আবার মারা যাবো, আবার সুইসাইড করবো। বলতেছে কয়বার করবি, কর না, তোর তো কিছু হয় না, তুই মরবি না। যে দেখো বেশি ভালো হবে না কিন্তু। পরে বলতেছে আচ্ছা তুই কী করবি কর। তারপর আমি ওইখানে ম্যাডামের রুমে ওষুধের একটা আলাদা একটা ছিল, আপনার আলাদা একটা সাইট ছিল যেখানে শুধু ওষুধ থাকবে। ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পর অনেকগুলো ওষুধ নিলাম। নেওয়ার পর তখনও বলতেছে তুই কী করবি, ভিডিও কল আমার সামনে কর, তুই করবি, আমার বিশ্বাস হয় না। মানে আমাকে ও করাবেই, এটা করতেই হবে, ও দেখবে নিজের চোখে প্রমাণ। তোর সামনে আমি প্রায় 3টা ওষুধ যখন খেলাম তখন বোধহয় থাকার কিছু করা লাগবে না, তুই দেখবি, শেষটা দেখে যা। শেষ পর্যন্ত আমি সবগুলো ওষুধ মানে খাওয়ার আগে পর্যন্ত মানে খাবো 5টার মতো খাইছি। তার মধ্যে আমার আরেকটা ফোন আসে, আরেকটা ফোন আসার পর আমার আম্মুর ফোন ছিল, সেটা ফোনটা ধরার পর আমি কথা বলতে বলতে মানে ইমোশনাল হয়ে যাই। মা আমার জন্য মন খারাপ ছিল, মার সাথে মা বলতেছে মামা তোর কথা অনেক মনে পড়তেছে। তখন আর কি বুঝলাম যে মার মন, এমন একটা সময় ফোন দিতে হলো। তারপর আমি সব ওষুধগুলো ফেলে দিই, 10টা ওষুধ ছিল, 5টা খাওয়ার পর 5টা ফেলে দিই। তারপর ওই 5টা খাওয়ার পর আমি সারাদিন আমার মানে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমার এমনিতেই খুব মাথা ঘুরতো, পড়ে যাব লাগে এরকম। তারপরে লাস্ট আমি যখন বাংলাদেশে চলে আসব তার আগে আরেকবার এরকম ঝগড়া হয়, তখন আমি আমার ঘরে আগুন লাগিয়ে দিই। ওখানে? হ্যাঁ, ওইখানে আমার খাট ছিল না, ওইখানে তো আপনার যেই আলাদা যেই বেডগুলো থাকে যে ফর্মের, ওইগুলো ছিল, আমি এটার মধ্যে আগুন লাগিয়ে দিই। তারপর ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে দিই। একেবারে ঘরে যা ছিল সম্পূর্ণ পুড়ে গেছে, আমি সেন্সলেস হয়ে গেছি ঘরের মধ্যে। তো জানালা দিয়ে যে কালো ধোঁয়াগুলো বের হয়েছে সেটা পাশের বাড়ির লোক দেখে আমাদের বাসায় লোক পাঠানো হয়, তারপরে আমাকে ওইখান থেকে বের করা হয় জানালা দিয়ে এসে। তারপর আপনার মালিক আপনাকে কিছু বলে নাই? তারপরেই তো আমাকে একদম তাড়াতাড়ি করে টিকিট কেটে পাঠিয়ে দিল। ও এই ঘটনার পরে আপনাকে টিকিট কেটে হ্যাঁ। পাঠিয়ে দেয়? আচ্ছা। যে এইভাবে রাখলে তুই যে কোনো মুহূর্তে একটা কিছু করে ফেলবি। আসার পর ভালোই সম্পর্ক চলতেছে। না দাঁড়ান, আসার পরে আপনি ওনার সঙ্গে ফার্স্ট মিট করলেন? ফার্স্ট মিট করি, ফার্স্ট মিট করার পর এটা কতদিন আগের ঘটনা, কবে আসছেন আপনি? এই রোজার ঈদের, গত রোজার ঈদের, মানে 1 বছর হয়ে গেছে আপনার? 1 বছর প্লাস প্লাস রোজার মধ্যে গত রোজার ঈদের আগের রোজার ঈদ। তো এখন ওর সাথে ফার্স্ট মিট, ও আমাকে সামনাসামনি যখন দেখে, আমি যখন দেশের বাইরে ছিলাম, মানে এখন আপনি আমাকে যা দেখতেছেন আমি মোটেই এমন ছিলাম না, অনেক সুন্দর ছিলাম, অনেক ফ্যাট ছিলাম। তো ও আমাকে দেখার পর তাকায় আছে, বলতেছে যে আমি যা চাইছিলাম তার চাইতে অনেক বেশি পাইছি। ফাইন, এখানে আমার একটা কথা আছে। একটা হচ্ছে যে আপনি যখন আসলেন তখন আপনি প্রতি মাসে কত টাকা পাঠাতেন ওই সময়? 13,000। ওই 13,000ই পাঠাতেন? আচ্ছা, ইনকাম তো ভালোই ছিল সবকিছু মিলে, আপনি সবকিছু মিলে ভালোই ছিলেন। হ্যাঁ, আচ্ছা, ভালো তো এই ছেলেটার ছিলাম। জন্য আপনার এই অবস্থা হয়ে আপনার দেশে ফিরতে হলো? তার কারণ হচ্ছে ও আমাকে বলছে বিয়ে করবে,
সেই জন্য। আর আমি আসার সময় আমার বাসার কারোর জন্য কিচ্ছু আনি না, জাস্ট আমার আম্মুর ও জন্য ছেলেটা একটা বলেছে বিয়ে চেন করবে, এসে, হ্যাঁ। তো কি বলতেছিল তুমি দেশে চলে আসো তোমাকে বিয়ে করবে এরকম কিছু তারা দিচ্ছিল? তো হ্যাঁ, তারা দিচ্ছিল বলতে আমি পাগল হয়ে গেছি, বিয়ে করবে, চলে যাই, আর কষ্ট করতে ভালো লাগতেছে না, প্রায় 3 বছর হয়ে তাহলে আসলো। বাসায় আগুন ধরালেন কেন? আসার আগে ওই যে ঝগড়া, আবার ঝগড়ার কারণে আগুন ধরিয়ে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, তো আসলেন ওই যে তারপর? প্রচন্ড রাগ। হ্যাঁ। তারপরে আমি ওর বাবা, ওর শুধু ওর বাবা আর ওর দুলা ভাই ছাড়া ওর ফ্যামিলির যারা ছিল সবার জন্য আমি সবকিছু আনি, গিফট আনি, বাট আমার ফ্যামিলির কারোর জন্য কিচ্ছু আনি না। তো এই জিনিসটা ও কত বছর পরে আসলেন? 3 বছর। 3 বছর দেশের বাইরে ছিলেন, 3 বছর পরে আসলেন। হ্যাঁ, তারপর ওর সাথে ফার্স্ট মিট যখন, তখন ও বলতেছে আমি যা চাইছি তার চাইতে অনেক বেশি সুন্দর তুমি। আর ওর ফ্যামিলি সবাই ছিল কালো, এখন মানে যেটা সত্যি কথা, ওর ফ্যামিলি সবাই কালো। তো বলতেছে যে তুমি তো আমার বংশের সবচাইতে বেশি সুন্দরী হবে। আমি বলছি থাক, এমন করে বলার দরকার নাই, শুধু বিয়ের টাইমে বিয়েটা করলেই হবে। দুষ্টামি করতেছিলাম। এরপর থেকে ভালো রিলেশন হচ্ছে। ফার্স্ট যেদিন আমাদের দেখা হয় সবচাইতে মানে ইন্টারেস্টেড ব্যাপারটা হচ্ছে এটা যে ফার্স্ট দিনই আমাদের ফিজিক্যাল হয়ে যায়। কোথায় মিট করেন আপনারা? মানে ও আমাকে একটা জায়গায় নিয়ে যায়, ও বলতেছে চলো আমার একটা সিক্রেট কফি শপ আছে, ওইখানে আমরা যাব। তো ওইখানে আমরা যাই। কোথায় কফি শপটা? একটা শনি একরাতে, ঢাকার ভেতরে শনি একরাতে। হ্যাঁ, তারপর? তো ওইখানে নিয়ে গেল। তো এইখানে মানে এত দিন পরে ওরে আমি দেখছি, এখন এর মধ্যে কিছু হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না, যেহেতু ফোনে আমাদের এত কিছু হতো। তো ফার্স্ট মিট আমার মনে হয়নি ওরে আমি প্রথমবার দেখতেছি, মনে হয়েছে ওরে আমার অনেক আগে থেকেই দেখা। ওই দিন এরকম হলো। কফি শপের ভিতরে? কফি শপের মধ্যে। কফি শপ এটা হয় কিভাবে? তার মানে কফি শপটা অন্যরকম ছিল। অন্যরকম বলতে কফি শপ ডিজাইনটা করা হয়েছে এরকম ভাবে যাতে ডিজাইনটা করে? করা হয়েছে এরকম, মানে আলাদা আলাদা সাইড ছিল দুইটা, হ্যাঁ। দুইটা সাইডের সোফাগুলো ছিল রাউন্ড সোফাগুলো। ওকে। ওই রকম যখন ভিতরে কেউ ঢুকতো তারা সোফাটা বন্ধ করে দিত, দেয়ালের সাথে বন্ধ করে দিল, এটা জাস্ট ছোট একটা রুমের মতো হয়ে যেত। উপর থেকে খোলা? উপর থেকে খোলা, উপরে তো দেয়াল। আচ্ছা। হ্যাঁ। আর এটা বন্ধ করে দিলে আলটিমেটলি এমনি কেউ এন্টার করতে আর না? পুরাটাই ছিল মানে অন্ধকার, লাইক সব ডিম লাইট জ্বালানো ছিল এরকম। তো ওইটা টোটাল কেউ ডিস্টার্ব করতো না? না। তার মানে এইরকম সোফা আলটিমেটলি এগুলো বানানো হয়েছে যাতে করে এখানে কাপড়রা আসে এবং এসব কাজ করে। ওকে, তার মানে আর পার আওয়ার্স ওরা 200 টাকা করে নেয়। ওখানে পার আওয়ার্স বসলে 200 টাকা করে নেবে, তার মানে একদম স্পেশালি ফ্যাসিলিটেড ফর দিস কাইন্ড অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। ওকে, আমার জানা ছিল না। হ্যাঁ, বলেন তারপর। তারপর ওই দিন এরকম হয়ে যায়, তারপর আস্তে আস্তে প্রায় সপ্তাহে 2 দিন করে দেখা হতো। আপনার নিজেরও তো একটু ইতস্ততা লাগার কথা, কারণ আপনাকে আমি প্রশ্নগুলো এই কারণেই করছি, কারণ আপনি সেই সময় অনেক বেশি ইমোশনাল এবং যে ধরনের পরিবারে বড় হয়েছেন সেখানে এই ধরনের অ্যারোগেন্ট গ্রো করাটাও খুব স্বাভাবিক। কিন্তু আপনি এরকম একটা খোলামেলা জায়গাতে, হাজার হলেও এটা তো এক ধরনের চরম পর্যায়ের ক্রেজিনেস না থাকলে এরকম পাবলিক জায়গাতে, আপনার জন্য তো এটা প্রথম। ভার্চুয়ালি আপনারা এক ধরনের সম্পর্কে জড়িয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু এটা তো একদম এক ধরনের পাবলিকলি এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, দুজনের ফার্স্ট মিট, তার মধ্যে আপনার নিশ্চয়ই এটার মধ্যে সম্মতি ছিল। হ্যাঁ, আমার সম্মতি ছাড়া কিছু হয়তো ইম্পসিবল। রাইট, ও কিন্তু ভুল করেছে, সে কারণেই ও কিন্তু আজকে এখানে এসছে। এবং আর আমি এই না ভুলের চাইলে- মাত্রাটা কত বড় আপনারা যখন সামনের দিকে যাবেন তখন বুঝবেন। হ্যাঁ, আমি না চাইলে কোনোদিন এটা হতো না, আর পারতো না। রাইট। তারপর ফার্স্ট আমাকে একটা পিল দেয় ওই দিনই? হ্যাঁ। ওকে। তো আমি ওই পিলটা নেওয়ার পর আমার খুব মানে কেমন যেন লাগে। আমি এটা মানে আমার শরীরে এটা শুট করে না। আপনারা তো কেমন বিয়ে যেন করার জন্য হয়। এসেছিলেন, তো বিয়ে করার জন্য আসলে বিয়েটা সময় করতেন? নিচ্ছে, করবে। তো তারপর ঈদ ছিল, ঈদের এইরকম একটা কাহিনী ঘটে রমজানের মধ্যে, তাও আবার ও রমজানের মধ্যে? রমজানের মধ্যে এরকম একটা খারাপ একটা ব্যাপার ঘটে যায়। তারপর ঈদের 2 দিন পর আমরা আমি বাসায় জানানো হয় যে আমি কক্সবাজার যাব ফ্রেন্ডদের সাথে। তো ওর ফ্রেন্ডদের আগেই পাঠায় দেয়, ও বলে যে আমরা ওর ফ্রেন্ড নিয়ে যাচ্ছি। ওর ফ্রেন্ডরা ওর আগে থেকেই হোটেলে রুম বুক করে রাখে। তো আমরা এখানে গিয়ে উঠি, বাসের মধ্যেও ঝগড়া লেগে গেছে, এরকমই হয়। তো আমার মন খারাপ। আমরা ওইখানে যাওয়ার পর মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে ও যে এতটা পাগল, আমি রুমে ঢুকতে দেরি, এতটা জার্নি করে আসছি, ওর আমার উপরে ছাপায় পড়তে দেরি নেই। এক কথায় না বললে পারলাম না। মানে আলটিমেটলি বিষয়টা ছিল এরকম যে আপনারা ওখানে গিয়ে পার্সোনালি টাইম পাস করবেন। হ্যাঁ। ওকে, তো কাজ আপনি খুলবো। ওকে। তো ওইখানে গেলাম, রোজ একটা না মনে হয় 3 দিন ছিলাম, রোজই মনে হয় মানে ওই ঝগড়াটাই হচ্ছে বেশি।
কাছাকাছি থেকে ঝগড়া হচ্ছে? ঝগড়াও হচ্ছে। কিসের ঝগড়া ছিল, কি বিষয় নিয়ে ঝগড়া হতো? হ্যাঁ, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে, আচ্ছা, কথাই মিলছে না। তো এর মধ্যে আমি ওকে একটা কথা বলছিলাম যে যাই করো আমার সামনে করবা, তুমি যত বড় অপরাধ করো আমার সামনে যদি করো আমি তোমাকে মাফ করে দেবো, আমার পিছনে কিছু করবো আপনার না। সন্দেহ তো কোনো অপরাধ করে? ওই যে নেশাগ্রস্ত নেশা নিত, ব্যাপার মানে বা ইয়াবা কোনো তখনও মেয়েলি নিচ্ছে? কোনো ব্যাপার, হ্যাঁ। তখন ও আমাকে, আর ওর সবগুলো টাকা আমার কাছে ছিল। তো একটা জিনিস ভালো লাগতো, ওর যখন টাকা লাগতো মানে ওই ওই জায়গায় থাকাকালীন আমার কাছে টাকা চাইতো যে দাও, আর একটা কথা ও আমাকে বউ বলে ডাকতো। বউ আমার টাকা প্রেমে লাগবে, পড়ে অনেকেই বউ বলে ডাকে। হ্যাঁ, যে আমার টাকা লাগবে আমি এটা করব। তো একদিন ও, আমি বলছি কি করবা, বলছে ড্রিঙ্কস করবা। আমি বলছি আচ্ছা তোমার ফ্রেন্ডরা আছে, আচ্ছা ঠিক আছে করো, বাট আমার সামনে। বলতেছে তোমার সামনে কেমনে? আমি বলছি তোমার নাম, বলছি যে যা করবো আমার সামনে করবো, আমি কিচ্ছু বলবো না। তো ওর ফ্রেন্ডদের রুমে আমাকে নিয়ে যায়, আমার সামনে ওরা সবাই, মানে রুমের ভিতরে ঢুকার পরে আমার জাস্ট এই মানে মনে হয়েছে আমি সেন্সলেস হয়ে যাব। কেন? ওরা প্রচন্ড পরিমাণের ইয়াবা খেয়েছে রুমের মধ্যে, মানে আমার বয়ফ্রেন্ড না, ও তো পরে আসছে, ওরা সবাই মিলে, মানে ওই গ্রুপটাই ছিল এরকম। এটা কি হোটেলের রুমে? হ্যাঁ। তো ও ঢুকার পরে আমার এত খারাপ লাগতেছিল, আমি না পেরে আমি বারান্দায় চলে গেছি। তারপর আবার ঘরে আসলাম যে এত ভাল লাগতেছে না, কতক্ষণ বারান্দায় থাকা যায়। তারপর একটা পর্যায়ে আমার সামনেই ইয়াবা খাওয়া শুরু করলো, ড্রিঙ্কস করলো, করার পর আমাদের রুমে চলে গেলাম। তো 3টা দিন মানে ও নিজে, মানে এই কথাগুলো বলতেছি এই জন্য যে ও যদি কখন এটা শুনে, ও হয়তো বা নিজের মন থেকে হইলেও ও মানবে যে হ্যাঁ এটা ও করছে, যে ও জানতো যে আমার লাইফের ফার্স্ট ওই ছিল। কারণ 3 দিন ও আমার সাথে ছিল, 3 দিনে মানে আমার কি অবস্থা হয়েছে আমি জানি, দিন রাত এক হয়ে গেছে। মানে ওর ভিতরে যে মানুষ বলে কিছু ছিল না, মানে ও হয়তো বা ইয়াবা খেতো এই জন্যই হয়তো বা এরকম ছিল, আমি জানি না। ও আমাকে বলছে যে ইয়াবা খেলে নাকি এরকম হয়, সেক্সুয়াল দিকগুলো নাকি একটু বেশি কাজ করে। তো আমি বলছি তুমি ইয়াবা খেয়ে যদি তুমি এরকম করো, আমার সহ্যের একটা ব্যাপার থাকে, আমি তো কিছু খায় নেই। হ্যাঁ, আমি একটা নর্মাল মানুষ, আমার খারাপ লাগে। তো ও কিছু মানতো না, ওর মতো ও করতো। তো একটানা 3 দিন এরকম, তারপর আমি প্রায় সিক হয়ে যাই, এরকম অবস্থা। মানে অমানসিকভাবে চলতে থাকে বিষয়গুলো? হ্যাঁ, এগুলো চলতে থাকে। আমারও ইচ্ছা ছিল আমি কখনো ওরে, মানে ওর মন খারাপ হোক, ওর ভালো লাগে না বা ওর কষ্ট পাক, এমন কিছু কাজ আমি কখনোই করতাম না। থাক, আমার কষ্ট হোক, ও যা খুশি করুক। তো ওইখান থেকে যখন আমরা দেশে মানে ঢাকা আসি, তারপর ওই ফার্স্ট আমাদের ছবি তোলা। ছবি তোলা বলতে? মানে যখন ফিজিক্যাল হচ্ছে কক্সবাজারে গিয়ে? হ্যাঁ। তখন কি করেন আপনারা, এগুলো ভিডিও করেন? ও ভিডিও করতেছে, আপনার কি ছবি আপনার সম্মতি ছিল তুলতেছে। সেটাতে? আমার সম্মতি ছিল। আমি বললাম না যে ও এমন কিছু করুক, মানে আমি চাই না যে ও এমন কোনো ওর ভিডিও কাজে করার কষ্ট ব্যাপারটা মাথায় আসলো কেন? করুক। ওর ইচ্ছা হয়েছে, ও দেখবে আচ্ছা, আমাদের দুইজনের ভিডিওটা একসাথে কিসে হয়? ফোনে, ফোনে ভিডিও করে? ওকে। আমার সামনেই করে। তারপর ওইখান থেকে আসার পর ওর ফ্যামিলি জানতো আমাদের ব্যাপারটা। আচ্ছা, তো আমি ওর বোনকে একদিন নক করি, তো ও একটা পর্যায়ে দেখি আমি যখন, আপনাদের মধ্যে সম্পর্কের অবস্থা এত বাজে, এত কিছু হচ্ছে, গায়ে আগুন ধরার মতো ঘটনা ঘটে যাচ্ছে, আপনি ঠিক আছে, আপনার নিজের একটা সম্মতি ছিল, আপনার বয়সও কম, আপনি গেলেন ওখানে, এরকম একটা সম্পর্কে জড়াচ্ছেন, সামনাসামনি সবকিছু দেখছেন, তারপরও এই ভিডিও করার যে ব্যাপারটা, এটা আপনি নিজে থেকে অনুমতি দিয়েছেন ওকে? আপনার একবারও চিন্তা হয়নি যে এই ভিডিওটা অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে? অনেক বিশ্বাস করতাম। দ্যাটস অ্যাকচুয়ালি হ্যাপেন, প্রিয় শ্রোতা। কেন বলছি? কজ লাভ রানস ব্লাইন্ড, একটা কথা আছে যে ভালোবাসা অন্ধের মতো দৌড়ায়, এবং এটার কোনো লজিক থাকে না। একটা মানুষ যখন ইমোশনালি লাভের মধ্যে পড়ে যায়, তখন পুরো দুনিয়া একদিকে, প্রেম একদিকে। এবং মজার বিষয় হচ্ছে, এটা একটা আগুনের ফুলকির মতো। আগুনের ফুলকি যেরকম তাপ করে উঠে জ্বলে আবার যেভাবে নিভে যায়, এটাও ঠিক তাই। লাভের ইমোশন প্রথম পর্যায়ে যেটা আসে, সেটা যদি একটা মানুষের জীবনে লাইফ লং স্টে করে, তাহলে মানুষটা পাগল হয়ে যাবে, এবং এটা কোনোভাবেই সম্ভব না। এবং সেই জন্য ব্যালেন্স করার জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা এই ইমোশনটা বেশি দিন রাখেন না। ঘটনা কিন্তু তখনই ঘটে, ইমোশনটা যখন কমে যায়, ওই সময় যতগুলো ভুল হয়, সেই ভুলগুলো সারাটা জীবন জুড়ে বয়ে বেড়াতে হয়। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন এই ইমোশনের মধ্যে থাকি,
আমরা বুঝতেই পারি না যে আমরা ইমোশন থেকে একটা সময় বের হয়ে আসবো এবং খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসবো। আমরা এটা মানতেই চাই না, আমরা মনে করি যে এটাই জীবন এবং এখানেই সারা জীবন আমাদের স্টে করতে হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আজকে যারা টিনেজার ছেলেমেয়ে যারা এটা শুনছো, জীবনে প্রথম প্রেম করছো, এই ধরনের প্রেম করছো, ভার্চুয়াল বলে প্রেম করছো এবং ভিডিও করে যাচ্ছ দেদার্সে, সুন্দর সুন্দর করে সেভ করে রাখছো, কোন দিন কোন তারিখ দিয়ে কোথায় গিয়েছিলে ভিডিও করে করে ফাইল দিয়ে সেভ করে রাখছো, তারা শুধু একটা জিনিস জেনে রেখো, নিজের জীবনের সবচাইতে ভয়াবহ রকমের যে বোমাটা সেটা তুমি সেভ করছো তোমার জন্য। তারপর ঢাকা আসার পর ওকে তো আমি বলতেই থাকি যে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। ও বলে যে আজকে না কালকে, আজকে না কালকে, পেঁচাচ্ছে। হ্যাঁ। তারপর একদিন বলতেছে যে আচ্ছা ঠিক আছে চল আমরা ডেট ফিক্সড করি, ওই দিন আমরা বিয়ে করব। তো আমার ফ্রেন্ডের বাসায় বসে একটা ডেট ফিক্সড করা হয় যে ওই দিন আমরা বিয়ে করব। কিন্তু ওই দিন পার হয়ে যায়, বিয়ে তো করেই না। আরও মানে বিয়ের ডেট আসলেই ও উল্টাপাল্টা করতেছে, ঝগড়াঝাটি করতেছে। তো এরকম কিছু হলে এর মধ্যে হঠাৎ করে একটা জিনিস দেখি যে আগে ঝগড়া করতে করতে এমন একটা ব্যাপার চলে আসছে যে এখন আমার গায়ে হাত তুলে। হাত তুললো? হ্যাঁ, কিছু হলেই ও আমার গায়ে হাত তুলতো। তো এই জিনিসগুলো অনেক খারাপ লাগতো, এতটাই খারাপ লাগতো বোঝানোর মতো না। কারণ আমি আমার ফ্যামিলি থেকে কোনোদিন আমার গায়ে হাত তোলা হয় নাই। মানে আমার ফার্স্ট আমার লাইফের শুরুটাই, মার খাওয়া শুরুটাই ওর কাছে আসার পর থেকে। তারপর ওইখানে আমার ফ্রেন্ডের বাসা থেকে আসার পর ও সেই দিনও আমাকে মারে, প্রচণ্ড রকমের মারে। মারার কারণটা হচ্ছে, হ্যাঁ, ওকে আমি বলি যে চলো বিয়ে করি, নাইলে কিন্তু আমি তোমার নামে মামলা করব। বলতেছে মামলা করবা মানে কি? তখন আমার কাছে কিছু ছবি ছিল, তো আমি বলছি এই ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে তোমার ফেসটা তুমি চিনো তো, আমি কিন্তু এগুলো দিয়ে দিব। পরে বলতেছে যে মামলা করবি, এটা সেটা অনেক কথা। কে মামলা করার কথা বলে? আমি। আপনি মামলা করার কথা বলেন? আচ্ছা, মামলায় আপনি কি সাথে করবেন? আমার কাছে ছবি ছিল কিছু, তারপর ও যে আমার সাথে কথা বলতো, হ্যাঁ, মানে মেসেজ, বাট মামলাটা কিসের জন্য? এই যে ও আমার সাথে এগুলো করছে, করার পর আমাকে বিয়ে করতেছে না, আচ্ছা, হ্যাঁ, পিছাচ্ছে। আমারও তো একটা লাইফ, তো মেসেজগুলো ছিল, আচ্ছা, কথা হতো। আর ছবি কিসের ছিল? স্ক্রিনশট, ছবিগুলো নিট পিকগুলো ছিল ওর আর আমার একসাথে বলতে নর্মাল যেগুলো মানুষ দেখতে পারে এরকম ছবি, নাকি আপনাদের ভেরি পার্সোনাল ছবি? ভেরি পার্সোনাল ছবি। তার মানে আপনারা যখন ভিডিও কলে সব করতেন তখন আপনি কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলেন? এই ছবিগুলো হচ্ছে কক্সবাজার যখন গেলাম তখনের ছবি। ওই যে মাঝে মাঝে যখন দেখানো হতো না তখন ফোন সেক্স হতো। বাংলাদেশে আসার পরও যেদিন দেখা হচ্ছে না সেদিন ফোন সেক্স হচ্ছে অনবরত, প্রত্যেক দিন হচ্ছে। যেদিন আমি না করব, যেদিন আমি ওকে ফোনে উল্টাপাল্টা কথা না বলবো, সেই দিন আমার সাথে ঝগড়া করবে। তার মানে বিষয়টা ছিল এরকম যে আপনাদের নর্মাল রিলেশনশিপ যেটা বোঝাই আমি, যে নর্মালি কথাবার্তা যেটা হতো তার চাইতে এক্সট্রিম লেভেলে বেশি হতো, সেগুলো হচ্ছে এই ধরনের সম্পর্ক, ইল্লিগাল, যেটা বিয়ের আগে। আপনারা এই সময় দুজনেই যেটা করতেন, বিভিন্ন রকমের স্ন্যাপ রেখে দিতেন, ছবি রেখে দিতেন, এবং সেটা দেখি আপনি তাকে বলছেন যে যদি তুমি বিয়ে শাদীর দিকে না যাও তাহলে আমি এগুলো দিয়ে মামলা করব। ওকে, তারপর আমরা ওকে দেখতেছি যে না, হচ্ছে না, ও আমার কোনো কথাই শুনতেছে না। মানে প্রচণ্ড রকমের ভয় দেখাই ওরে আমি, যে থানার সামনে যাই। আমি জানি আমি থানায় ঢুকবো না, আমি থানার সামনে পর্যন্ত যাই। আমি এখানে একটু থামাচ্ছি প্রিয় শ্রোতা। অনেকেই হয়তো রেডিওতে শোনার পরে অনেকেই হয়তো একটু আটকে উঠতে পারেন যে এটা এইরকম একটা কন্টেন্ট রেডিওতে এভাবে প্রচার করাটা ঠিক হচ্ছে কিনা। আমি আপনাদের সাথে বিনীতভাবে এই জায়গাটিতে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই, সমাজে বা আমাদের সোসাইটিতে এই জায়গাটি, ওই যে বিষয়টি এখন বলছে, যে শব্দটি বলছে বারবার, যে ফোন সেক্স কিংবা এই যে ভার্চুয়ালি যে বিভিন্ন রকমের ছবি আদান প্রদান এবং একজনের সঙ্গে ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, তারপর বিভিন্ন রকমের জায়গাতে গিয়ে সেগুলো ভিডিও করা, এগুলো আমাদের সমাজে এখন, শুধু আমাদের সমাজে না, আমরা বলবো যে পুরো বিশ্বেই এগুলো এখন একটা ভাইরাল কন্টেন্ট, এবং এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি হচ্ছে, এবং কিছু কিছু মানুষের জীবনকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসগুলো যে কতটা ভয়ানক হতে পারে, যে ধরুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে হয়তো বা পার্সোনালি কোনো একটা ব্যক্তিগত জায়গাতে গিয়ে এই বিষয়গুলো হয়তো বা আপনি রেখেছেন, হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে কিছু গোল্ডেন মেমোরি হয়তো নিজেরা দেখেই হয়তো বা আপনার উদ্দেশ্য ভালো ছিল, আমি সহজ বাংলায় যদি বলি, এই ফোনটা, যে ফোনটাতে আপনি রেখেছেন বা যে ডিভাইসটাতে আপনি রেখেছেন, সেটা আপনার হাতছাড়া হয়ে গেল। এবং এটা কতটা ভয়ানক হতে পারে আপনার জন্য একটু চিন্তা করে দেখুন। আমরা ইমোশনালি এত বেশি এই জায়গাগুলোতে ইনভলভ হচ্ছি যে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কতটা হতে পারে
আমরা সেটা জানছি না। দেখুন, আমার দায়িত্বের জায়গাটা এটা। আমি যখন এই অনুষ্ঠানটা করি তখন আমি এই কথাটা এই কারণেই বলছি যে কম বেশি আমরা সবাই এই জিনিসগুলোর মধ্যে আমরা ইনভলভ। আমরা যেন এমন কোনো বিপদগামী সম্পর্কে গিয়ে এইসব জিনিস চর্চা না করি যাতে করে এই জিনিসগুলো আমাদের নিজের জীবনের জন্যই দুর্বিষহ হয়ে যায়। অর্থাৎ এমন যদি চর্চা করতেই হয় তাহলে এমন কিছু সম্পর্ক বা এমন সিকিউর জায়গা থেকে চর্চা করা উচিত যেটা কোনোভাবেই আপনার ভবিষ্যৎকে ভয়ানকভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেবে না। আর ওর জায়গাটা এমন হয়ে গেছে, বিশেষ করে আজকে মমো যে কথাগুলো এখানে বলছে, দুজনের যে ঘটনাটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অস্বাভাবিক সম্পর্ক। প্রেমের সম্পর্কের চেয়ে বেশি চলে গেছে হচ্ছে শারীরিক সম্পর্কের দিকে। ম্যাক্সিমাম ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। এবং কতটা বিপদগামী শারীরিক সম্পর্ক দেখেন, দ্বিপাক্ষিকভাবেই ওদের কাছে প্রচুর ডকুমেন্টস ছিল যে এই ডকুমেন্টসগুলো চাইলে ওরা একে অপরের এগেনস্টে ব্যবহার করতে পারে। এবং এই ঘটনা আমাদের সমাজে শুধুমাত্র মমই ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা আমাদের সোসাইটিতে আছে, অসংখ্য ঘটনা। আমরা কিছুদিন আগেই এবং এখনও চলতেছে আমাদের খুব ওয়েল নোন একজন সেলিব্রিটির এরকম একটা ঘটনা আমরা আমাদের মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি। এবং আমার খুব বিরক্ত লেগেছে, আমি ব্যক্তিগত ওপিনিয়ন এখানে বলছি, আমার খুব বিরক্ত লেগেছে এরকম একটা ইস্যু নিয়ে মানুষের এত বেশি আগ্রহ দেখে। ব্যাপার হচ্ছে যে এটাই যে আসলে আমরা কনস্ট্রাকটিভ বা ভালো জিনিসের প্রতি যতটা আগ্রহ দেখাই, আমাদের খুব ন্যাচারালি এইরকম জিনিসের প্রতি আগ্রহটা অনেক তীব্র হয়। এবং এটা নিয়ে যত পরিমাণ নাড়াচাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আসলেই খুব দুঃখজনক, দ্বিপাক্ষিকভাবেই খুব দুঃখজনক। কিন্তু আমার মনে হয় যে এটা শুধু একজন সেলিব্রিটি কিংবা সেলিব্রিটির সাথে জড়িত একজন মানুষ তার ঘটনা না, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। কিছু কিছু আপনি জানতে পারছেন, কিছু কিছু আপনি জানতে পারছেন না। এই কিছু না, আমি বলবো অনেক বড় একটা অংশই হয়তো আপনি জানতে পারছেন না। মমো, তারপরে আপনি ভয় দেখানোর পরে কি হলো? তারপর আমার ইচ্ছা ছিল যে ওকে আমি জাস্ট ভয় থানার সামনে দেখাবো, আর গিয়েছেন, হ্যাঁ। কিছু না। থানার সামনে গিয়ে মানে ফার্স্ট আমি বললাম, দেখো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তার ছবি দিলাম, রিক্সা উঠছি সেটার ছবি দিলাম। তারপর থানার গেটের ছবিটা দিয়ে বললাম, দেখো আমি কিন্তু থানায় ঢুকতেছি। তখন ও প্রচণ্ড পরিমাণের ভয় পায়। ভয় পাওয়ার পর আমার কাছে অনেক মাফ চায়, আর মাফ চাওয়ার পর বলে যে তুমি যা চাইবা তাই হবে। আচ্ছা ঠিক মানে আছে, বিয়ে করবো? হ্যাঁ ওকে। বিয়ে করবে। তারপর আমি বাসা চলে আসলাম। তখন আমি বলছি যে দেখো আমি যেতাম না থানায়, আমি আসলে তোমাকে ভয় দেখানোর জন্য করছি। ও বলতেছে যে যাই হোক বিয়ে করব, আচ্ছা ঠিক আছে চলো আসো আজকেই বিয়ে করবো। ঠিক কি? পরে বলতেছে হ্যাঁ। আমার মাথায় এতটুকু ঢুকে নাই যে আমি আমার ফোনটা সাথে নিয়ে যাচ্ছি। তো ও, আমরা বুঝে গেছি। হ্যাঁ, বলুন। আমাকেও নিয়ে গেল। ও আমাকে বলতেছে আজকে তুমি না নৌকায় ঘুরতে অনেক পছন্দ করো, চলো নৌকায় ঘুরবো। তো নৌকা এমন একটা জায়গায়, যেই জায়গায় মানে মানুষ খুন করে ফেললেও লাইক বোঝার একটা কোনো উপায় ছড়ের নেই। মতো। হ্যাঁ। হ্যাঁ। তো আমাকে ফার্স্টে ওইখানে নিয়ে গেল। আমাকে বললো তুমি তো সকালে খাও নাই, খায় নাও। আমার একটা মানে ব্যাড হ্যাবিট হচ্ছে আমি খাওয়া দাওয়া করি না। আমাকে আগে ফার্স্ট খাওয়ালো, খাওয়ানোর পর বলতেছে আসো। নৌকা ওঠার আগেই বলতেছে ফোনটা দেখি। তখন তো আমি বুঝে গেছি যে হ্যাঁ ঘটনা কি ফোনটার করবে, হ্যাঁ। জন্য। তো তখন বলছে চলো আমরা বিয়ে করবো না। বলছে যে হ্যাঁ ফোনটা একটু দাও। বলছে না ফোন দেওয়া যাবে না, ফোন দিব না আমি। এইটা বলাতে আমাকে একটা থাপ্পড় দেয়, আমি পড়ে যাই। আমাকে মানে আমি বলতেছি আমি ফোন দিব না, তুই আমার ফোন ছাড়, আমার হাত ছাড়, আমি চলে যাব, আমার বিয়ে করতে হবে না, ছাড়। ও আমাকে টানতে টানতে একটা নৌকার উপরে উঠায়, নৌকাওয়ালাকে বলে তাড়াতাড়ি নৌকাটা ছাড়েন। আমাকে টেনে হেসড়ে আমাকে নৌকা উঠায়। মানে নৌকাওয়ালাকে আগে থেকে নৌকাওয়ালা সেট ছেড়ে করা দেয়। ছিল? না না, উনি দেখেই বুঝতে পারছে। উনি বলতে যেভাবে বলছে নৌকাওয়ালা বুঝতে পারছে হয়তো বা টাকা বেশি দিবে। ওকে ওকে। তো এই নৌকাওয়ালা চিন্তা অভ্যস্ত, করি- কারণ নৌকাতে এসব ঘটনা ঘটে। ওকে। তো নৌকাটা পানির মাঝখানে নিয়ে গেল। তখন তো আমার ব্যাক করার কোনো ওয়ে নেই। তো ও আমাকে মানে ফোন চাচ্ছে আর প্রচণ্ড রকমভাবে মারতেছে। আমি দিচ্ছি না, ও আমাকে মারতেছে। মানে আমার এমন অবস্থা হয়েছে, আমি নৌকার মধ্যে আমি প্রায় সেন্সলেস হয়ে যাব অবস্থা। মানে কতগুলো থাপ্পড় দিছে আমার মনে নেই, কিন্তু মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর ফোন দিলাম, ও মানে লক করা ছিল, বাটন দেওয়া ছিল, ওইটা খুলতে পারতেছে না। তো আরও রাগ, আমি নিয়ে ফোন চাইছে, ফোন দিছি। এখন ওইটার জন্য আরও রাগ, আরও বেশি মার শুরু করছে। এখন আমি এক পর্যায়ে সহ্য করতে না পেরে ওর পায়ে ধরছি, প্লিজ আমার এইভাবে মাইরো না, আমি ফোনের লক খুলে দিচ্ছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তো পা ধরার পর বলতেছে তুই পা না ধরে তুই ফোন খোল। তারপর আমি মারতেছে আর বলতেছে। তো তারপর আমি মাফটাপ চাইতেছি, দেখো তুমি আগে মারা বন্ধ করো, আমি দিচ্ছি। তারপর ফোনের লকটা খুলে দিলাম, ও সব কিছু ডিলিট করলো।
সব কিছু ডিলিট করার পর ওর আমার ফোনের মধ্যে ওর জিমেল অ্যাড করলো যেন আমি কি করি না করি সব যেন ও দেখতে পারে। তো যাই হোক আমি জিমেইল মানে হচ্ছে হলো গুগল ড্রাইভের লিঙ্কটা করে দেওয়া, তার মানে আপনি ছবিতে যা যা তুলবেন ওর পার্সোনাল ফোনে ড্রাইভে গিয়ে আসবে, সেভ হবে। হ্যাঁ, তারপর বলতো যে তখন সেই দিনও মানে যখন ডিলিট করলো ওর মন শান্তি হলো, তখন ওই অবস্থায় আমাকে আদর টাদর করে চলো 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 থাক আর কোনো দিন মারবো না, মাফ করে দাও বলে আবার সেই কফি শপে নিয়ে গেল। ওইখান থেকে আবার কফি শপে নৌকা থেকে গিয়ে আবার সে অকাম। তারপর ওইখান থেকে আমার তো অবস্থা অনেক খারাপ, আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। প্রিয় শ্রোতা, ওর দিকে আঙ্গুল তুলবেন না। আমি জানি যে অনেকেই কমেন্টস করছেন, আজে বাজে কথা বলছেন ওর দিকে। প্লিজ, একজন মানুষের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা তোলেন। ও কিন্তু এখানে সেলিব্রিটি হতে আসে নাই। হ্যাঁ, ও আপনাদেরকে সচেতন করার জন্য আসছে। ওর জীবনে তো সব ঘটেছে। এমন হতে পারে যে এর চেয়েও ভয়ানক ঘটনা নিয়ে আপনি হয়তো বা গল্পটা শুনছেন, সুতরাং ওকে জাজমেন্টে যায়েন না, আপনারা নিজেরা সতর্ক হন। এবং এমনও হতে পারে যে মেয়েটি আজকে শুনছেন তার ঘটনা হয়তো বা এর চেয়েও ভয়ানক রকমের, যাতে বিপদে না পড়েন সেজন্যই এটা প্রচার করা হচ্ছে। সুতরাং ওর দিকে আঙ্গুল তুলেন না, নিজেরা সতর্ক হন। ওকে ধন্যবাদ দেন যে ওর নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে বলে আজকে লাখ লাখ মানুষের সামনে কালার হয়েও আপনাদেরকে সতর্ক করতে এসছে। জি বলুন, বাসায় গেলেন তারপরে? হ্যাঁ, ফ্রেন্ডের বাসায় গেলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে তোর কি হয়েছে যে ফেস এমন ফুলে আছে, চোখ টোকের এই অবস্থা কেন? পরে হাসতে হাসতে বলতেছে ওরা মারছি, আর আমার বয়ফ্রেন্ড বলতেছে ওরা মারছি। তারপর বললো যে যাক তুমি উল্টাপাল্টা করছো, তুমি রাগ দেখাইছো এই জন্য মার খাইছো, আগে ডিলিট করলে কি হইতো? আমি বলছি তোমার ইচ্ছাই ছিল এটা না, তুমি আমাকে আনবা এগুলো ডিলিট করবা। তারপর গেল ওইখান থেকে, তারপর আবার বিয়ের ডেট দিল যে এই ডেটে বিয়ে করবো, আবারও করলো না। এরকম করতে করতে দিন যাচ্ছে আর ওর রাগ বাড়তেছে, কিছু হলেই গায়ে হাত তুলে। ইয়াবা তখনও নিচ্ছে? তখনও পর্যন্ত নিচ্ছে, আচ্ছা, তখন পর্যন্ত নিচ্ছে। ওকে শুধু ইয়াবাই নিত না অন্য ড্রাগও নিত? না